আরেকটু ভিউয়ার্স বাড়লে আমরা আমাদের লাইভটা শুরু করতে যাচ্ছি। আমরা একটু অপেক্ষা করি। এর মধ্যে আপনারা একটু আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা বা আমাদের কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। দর্শক আপনারা একটু আমাদেরকে কষ্ট করে কমেন্ট করে জানান আমাদের ভয়েস ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। তো শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম। বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি আয়োজিত আমাদের আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মুমিতা জেরিন নীলাভ, অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমাদের ভয়েস ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। দীর্ঘ 23 বছর ধরে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি মানুষের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং বাংলাদেশের ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি মনোবিজ্ঞানের প্রথম পেশাজীবী সংগঠন যারা অত্যন্ত নিষ্ঠা এবং দক্ষতার সাথে প্রফেশনাল ইথিক্স ফলো করে কোয়ালিটি প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করছেন এবং প্রমোট করছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা। আমরা মনে হয় আর 1-2 মিনিট একটু অপেক্ষা করি, আমাদের ভিউয়ার্স ধীরে ধীরে বাড়ছে। আমরা একটু ভিউয়ার্স বাড়ার পরে মূল আলোচনাতে যাই, তাহলে সবাই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পারবেন বা জানতে পারবেন। আপনারা চাইলে আমাদের লাইভ শেয়ার করতে পারেন, তাহলে অন্যরাও আমাদের লাইভ দেখতে পারবে এবং অন্যরা অংশগ্রহণ করতে পারবে। আপনারা একটু কমেন্টস করে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরাও আপনাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত হব এবং ওই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনার চেষ্টা করব। আপনি একটু শেয়ার করেন, অনেকেই শেয়ার করছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা শেয়ার করছেন। আপনারা একটু কমেন্টস করতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে ঠিকমতো আগাচ্ছে কিনা বা আপনাদের আরো কোনো কোয়ারিজ আছে কিনা। তো আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা শুরু করি, অনেকেই কমেন্টস করছেন, দেখে ভালো লাগছে। তো আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা শুরু করি, অনেকেই সাথে আছেন। আকবর ভাই আছেন নাইজেরিয়া থেকে। থ্যাংক ইউ আকবর ভাই, আপনি সবসময় আমাদের সাথে থাকেন। ফারজানা, ওয়ালাইকুম সালাম। সবাই কমেন্টস করছেন, খুবই ভালো লাগছে আপনাদেরকে সাথে পেয়ে এবং পাশে পেয়ে। থ্যাংক ইউ আকবর ভাই, আপনি সবসময় আমাদের সাথে থাকেন। তো আমরা আসলে প্রতিনিয়তই কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগে থাকি এবং এখন যে পরিস্থিতি, আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময় দেখা যাচ্ছে যে আমাদের জটিলতা আগের চেয়েও আরো বেশি বেড়ে গেছে এবং আমরা অনেক রকম সমস্যার মুখোমুখি হচ্ছি। আমাদের মনে অনেক রকম প্রশ্ন তৈরি হচ্ছে, আমাদের দুর্ভোগ আরো বেশি বেড়ে গিয়েছে, আমাদের মধ্যে অনেক দ্বিধা এবং সংশয় কাজ করে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা অনেক ক্ষেত্রে ভেবে উঠতে পারি না যে আমরা কি করব, কোথায় যাব, কার সাথে কথা বলবো বা কোথায় গেলে আমরা আসলে একটা সঠিক সমাধান পাবো। আমরা যেটা দেখতে পাই যে আমাদের চারপাশে বা মিডিয়াতে অনেক মানুষজনই কথা বলেন, তো কার কথা আসলে অথেন্টিক, কে আসলে সঠিক তথ্য দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা মানে প্রায় বিভ্রান্তির মধ্যে পড়ি এবং দেখা যায় আমাদেরকেও অনেকে মেসেজ করে, ফোন দেয় এবং বলে যে আসলে কোন ইনফরমেশনটা ঠিক বা উনি আমাকে এরকম একটা কথা বলেছেন, এই বিষয়টা কি আসলে এরকম। আমরা এরকম আসলে অনেক মেসেজ পাই, আমরা এরকম অনেক কথা শুনে এবং আমাদের সাথে স্যার এবং ম্যাডাম আছেন, আমি আস্তে আস্তে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। আপনারা অলরেডি চিনেন আমাদের স্যার এবং ম্যামকে। তো আমরা এই বিষয়গুলো একটু জানবো যে আসলে কোন ইনফরমেশন গুলো ঠিক, কোথায় গেলে আমরা ঠিকঠাক একটা মানসম্মত সেবা পেতে পারি এবং আমরা আসলে যেখানে গেলে আমরা সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে পারি বা নিশ্চিত হয়ে আমরা ওখান থেকে সার্ভিসটা নিতে পারি। এই আলোচনাগুলো আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে করব। তো আরো একটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের আজকে যে প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি, এই প্রোগ্রাম আমরা পরবর্তীতে কন্টিনিউ করব
এবং আপনাদের যত প্রশ্ন, যত দ্বিধা দ্বন্দ্ব, জটিলতা, এই বিষয়গুলো আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন, যে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আমাদের আলোচনায় রাখবো। আমি এই কথাটা বারবার বলছি কারণ অনেকে হয়তো আগে মিস করে গেছেন, এই কারণে আমি একটু কিছু কথা রিপিট করছি। তো আজকে আমরা আমাদের সাথে দুজন এক্সপার্ট সাইকোলজিস্ট আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওনারা, এবং খুবই শ্রদ্ধাভাজন এবং আমাদের খুবই পছন্দের, আমাদের খুবই প্রিয় আমাদের স্যার এবং ম্যাডাম। ওনারা আজকে আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে কিছু জটিল বিষয় নিয়ে আলোচনা করবেন। বিষয়গুলো জটিল হতে পারে, নাও হতে পারে, কিন্তু ওনারা আমাদেরকে খুব সহজ করে বলবেন এবং আশা করি আমরা সবাই অনেক বেশি আগ্রহ বোধ করবো এই বিষয়গুলো শুনতে এবং জানতে। ওকে, আপনারা অনেকেই কমেন্টস করেছেন। সবার কমেন্টস আপাতত দেখতে পাচ্ছেন না, কথা বলতে অনেক ব্যস্ত। আপনাদের কমেন্টসগুলো আমি অবশ্যই দেখব এবং ওই কমেন্টস অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই করারও চেষ্টা করব। আমরা যারা যারা এখনো শেয়ার করিনি, একটু সবাই আমরা শেয়ার করি। এবং তার সাথে হচ্ছে আমাদের এক্সপার্টদের সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর মাহমুদুর রহমান স্যার। স্যারকে আমরা সবাই খুবই পছন্দ করি এবং স্যার বাংলাদেশের ক্লিনিক্যাল সাইকোলজির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের সাথে আছেন। উনি আমাদের ক্লিনিক্যাল সাইকোলজির কর্ণধার বলা যায় এবং ওনার অবদান আমরা যতই বলি না কেন আসলে বলে শেষ করা যাবে না, এগুলো খুবই কম বলা হয়ে যাবে। স্যারকে নিয়ে আমরা যতই যাই বলি না কেন, স্যারের হাত ধরে বাংলাদেশের ক্লিনিক্যাল সাইকোলজির প্রফেশনাল প্র্যাকটিস সফলতার সাথে বর্তমান অবস্থায় পৌঁছেছে এবং স্যার এখনো নিরলস কাজ করে যাচ্ছেন। তো স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের লাইভ প্রোগ্রামে। স্যার ভালো আছেন? ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, অবশ্যই। আমাদের সাথে আরো আছেন আমাদের খুবই প্রিয় আমাদের নাজমা ম্যাম। নাজমা ম্যাম হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, যিনি আমাদের এখন ক্লিনিক্যাল সাইকোলজিকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা সবাই জানি যে ম্যাম সব সময় আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের জন্য নিবেদিত প্রাণ। উনি সবসময় আমাদের ডিপার্টমেন্টের জন্য অনেক অনেক কাজ করেছেন, এখনো অবদান রাখছেন, সামনেও কাজ করছেন এবং ওনার যোগ্য নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং সামনে আরো এগিয়ে যাব। তো ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম আজকে আমাদের প্রোগ্রামে থাকার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ নীলা। আমরা আসলে আজকে খুবই আনন্দিত এবং খুবই সৌভাগ্যবান মনে করছি যে আমরা বাংলাদেশের দুইজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, একজন হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের চেয়ারপারসন, আর একজন হচ্ছে আমাদের বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির প্রেসিডেন্ট মাহমুদুর রহমান স্যার এবং নাজমা, আপনাদেরকে পেয়ে আমরা আসলে খুবই খুবই সৌভাগ্য বোধ করছি। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের আলোচনার শুরুতে আমরা একটু বিসিপিএস সম্পর্কে জানবো। বিসিপিএস মানে হচ্ছে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি। তো স্যার, আমাদেরকে যদি বিসিপিএস সম্পর্কে একটু বলেন যে বিসিপিএস এর যাত্রাটা কিভাবে শুরু হলো এবং বিসিপিএস এর বর্তমান কার্যক্রম এবং আমাদের সামনের পরিকল্পনা এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা আসলে কি পরিকল্পনা করছি। আচ্ছা, ঠিক আছে। বিসিপিএস হচ্ছে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি। অবশ্য শুরুতে আজকের টপিকস দিয়েও একটা আলোচনা করলেও খারাপ হতো না, ওটা নাজমা পরে একটু অ্যাড করো। যেমন সমস্যা অন্তহীন সমাধানের উদ্যোগ নেই, এটা নাজমারই দেওয়ার টপিক, তুমি এটা নিয়ে বলো, আমি বিসিপিএস দিয়ে সংক্ষেপে বলে ফেলি। বিসিপিএস হচ্ছে সাইকোলজিস্টদের একটা প্রফেশনাল গ্রুপ বাংলাদেশে। সাইকোলজিস্ট কে আর কে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ি, কে কোন ধরনের সাইকোলজিস্ট। তা এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সাইকোলজিস্টরা বেসিক্যালি হচ্ছে বিজ্ঞান ভিত্তিক মনস্তাত্ত্বিক চর্চা করে থাকে, অর্থাৎ আমাদের মনের যে প্রক্রিয়াগুলো, মনের যে বিভিন্ন দিক, সেটা নিয়ে গবেষণা করে বেসিক সাইকোলজি, আর এটাকেই প্রয়োগ করে নানা ধরনের অ্যাপ্লাইড সাইকোলজি। এবং ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে এক ধরনের অ্যাপ্লাইড সাইকোলজি যেখানে মানুষের ডিস্ট্রেস নিয়ে কাজ করা হয়। এবং একটা সহজ, একজন অথর বলেছেন যে ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে এমন একটা এরিয়া সাইকোলজি যেখানে মানুষের ডিস্ট্রেসকে দূর করে মানুষের লাইফ, অর্থাৎ আরামপ্রদ এবং স্বাস্থ্যসম্মত জীবনটা নিশ্চিত করে। এখন এইটার ভিতরে ঢুকলে আবার অনেক প্রশ্ন আসবে, সেখানে হয়তো
অ্যাবনর্মাল আচরণ, সেগুলোকে আমরা ঠিক করার জন্য কাজ করি হসপিটাল বেসড। আবার চাইলে আমরা কমিউনিটি বেসডও কাজ করতে পারবো, যেখানে কমিউনিটিতে মানুষের মধ্যে ডিস্ট্রেস, সংকট, কষ্ট কিংবা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা রিডিউস করার জন্য সাইকোলজির নলেজকে অ্যাপ্লাই করতে পারবো। এখন যেমন করোনা সংকট এসছে, এখানেও আমরা মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা মানুষের ডিস্ট্রেসটাকে দূর করতে পারবো। তো ক্লিনিক্যাল সাইকোলজি অ্যাসোসিয়েশনের কথা একটু বলি। এই বাংলাদেশের সাইকোলজি অ্যাসোসিয়েশন কিন্তু স্বাধীনতার পর থেকেই ছিল। আর ক্লিনিক্যাল সাইকোলজি অ্যাসোসিয়েশনটা যখন আমাদের ডিপার্টমেন্ট চালু হচ্ছিল 1997-এ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম, তারপর পরে আমরা যখন গ্র্যাজুয়েটটা পার হবে, তখন আমরা ভাবলাম যে যারা এখান থেকে পাশ করে বেরোবে, মাস্টার্স এমফিল করবে মূলত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়ার জন্য, তো তাদের জন্য একটা সংগঠন লাগবে। কারণ তখন সাইকোলজি অ্যাসোসিয়েশনটা ওইভাবে অ্যাক্টিভও ছিল না, ওটা একটু ঘুমন্ত অবস্থায় ছিল। তো সেই সময় আমরা এটা করি। আদারওয়াইজ সেটা যদি চালু থাকতো, তাহলে কিন্তু আমরা সাইকোলজি অ্যাসোসিয়েশনের ভিতরে একটা ডিভিশন হিসেবে থাকতে পারতাম, সেটা অসুবিধা নেই। পৃথিবীতে সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি যেহেতু একটা বড় গ্রুপ, ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে একটা কি বলা যায়, খুবই ভিজিবল স্ট্রঙ্গার অ্যাপ্লাইড সাইকোলজি গ্রুপ। অন্য গ্রুপও আছে, অর্গানাইজেশন সাইকোলজি থেকে শুরু করে কাউন্সেলিং সাইকোলজি, এডুকেশন সাইকোলজি, স্কুল সাইকোলজি, বাংলাদেশে ওরাও গ্রো করছে। তো ক্লিনিক্যাল সাইকোলজি এমন এক সময় গ্রো করেছিল যখন সাইকোলজি অ্যাসোসিয়েশনটা ডরমেন্ট ছিল, এবং আমি যেহেতু দুটোরই প্রেসিডেন্ট, তো সেই হিসাবে আমি দুটোর কথাই বলতে পারি। এখন সাইকোলজি অ্যাসোসিয়েশন দাঁড়াবার এবং মেম্বারদেরকে অর্গানাইজ করার এবং ভালো কাজ করার চেষ্টা করছে। একইভাবে ক্লিনিক্যাল সাইকোলজি যেহেতু 99-এ প্রথম প্রতিষ্ঠিত হয়, 26শে অক্টোবর 1999 এটার কনস্টিটিউশন পাস হয় এবং প্রথম কমিটি ফর্ম হয়। প্রথম কমিটিতে যে 6 জন ছিল, তো সেই 6 জনের মধ্যে আমি একজন। মূলত শিক্ষকরা ছিল, ফারজিন হক ছিল ইয়ে থেকে, ব্রিটেন থেকে, আর আমাদের এখানে হামিদ আপা, পারভিন আপা সহ ডক্টর আনিসুর রহমান, রোকেয়া বেগম, আমি, এই 6 জনই ছিলাম। অর্থাৎ আমাদের কমিটিতে ছিল 7 জন পদ, কিন্তু আমরা পেয়েছিলাম 6 জনকে, আর একটা পদ খালি রাখতে হলো। আর মেম্বার বলতে আমরাই। আর ছাত্রছাত্রীরা যখন পাশ করে এমফিল করে বেরোলো, তারা এক একজন প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ করে করে বেরোতে শুরু করলো, তারাও তখন ফুল মেম্বার হলো। এখন যারা মাস্টার্স করে তাদেরকে আমরা অ্যাফিলিয়েট মেম্বার বলি, আর যারা এমফিল করে তারা ফুল মেম্বার। আমরা যারা শিক্ষক ছিলাম তারা ছিলাম গ্র্যান্ডফাদার ক্লজ অনুযায়ী, আমরা ছিলাম ফুল মেম্বার। যাই হোক, ক্লিনিক্যাল সাইকোলজি এখন সবার সাথে সহযোগিতা করে কাজ করছে বাংলাদেশের সকল সাইকোলজিস্ট এবং অন্যান্য যে অ্যালাইড পেশাজীবীরা আছে, লাইক সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার কিংবা কাউন্সিলর, এমনকি আরো অন্যান্য মেডিকেল প্রফেশন থেকে শুরু করে যে কোনো পেশাজীবী, সে শিক্ষক হতে পারে কিংবা অন্য কোনো এনজিও ওয়ার্কার হতে পারে, যাদেরই মেন্টাল ডিস্ট্রেস হবে, আমরা তাদের জন্য আছি। সাধারণভাবে আমি যেটা বললাম সংজ্ঞাতে, ক্লিনিক্যাল সাইকোলজি কাজ হচ্ছে মানুষের মেন্টাল ডিস্ট্রেসটা ইয়ে করা, দূর করা। যেমন অনেক সময় অনেক কেস আসবে যারা শারীরিক ডিস্ট্রেসটা আসবে, ডাক্তার তার শরীর পরীক্ষা করে টেস্ট দিয়ে কিছুই খুঁজে পাবে না, তখন মানুষ আরো ভয় পেয়ে যায় যে ডাক্তার খুঁজে পাচ্ছে না, না জেনে আমার আরো কি সাংঘাতিক হয়েছে। কিন্তু এটা টেস্ট করা দরকার, তার মনের কোন চাপ সৃষ্টি করে শারীরিক প্রতিক্রিয়া হচ্ছে কিনা। সেখানে ডিস্ট্রেসটা শারীরিক, কিন্তু কজটা কিন্তু মানসিক। মানসিক বলতে মানসিক চিন্তা, ইমোশন, তার সোমাটিক যে মাইন্ড বডি যে রিলেশনশিপের মধ্যে যে একটা কি বলা যায় জটিল অবস্থা সৃষ্টি হয়, সেখান থেকে আমাদের হার্টের পালপিটেশন থেকে শুরু করে মাথা ব্যথা, নিদ্রাহীনতা, এই অবস্থার সৃষ্টি হয়। এখানে কি করলে ঠিক হবে? তাকে রিল্যাক্স করে, তাকে কি বলা যায় ফোকাস করে যদি সে থাকতে পারে এবং ডিস্ট্রেস মুক্ত ভাবে থাকার জন্য আমরা যেভাবে তাকে একটু ট্রেনিং দেবো, তাকে বুঝবো তার ডিস্ট্রেসের কারণটাকে, সেটা দূর করবো, তাহলে কিন্তু সে দেখা যাবে যে শরীরটাও তার ইয়ে হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে, এবং সে মানসিকভাবে সুস্থ হচ্ছে, ঘুমাতে পারছে এবং অথবা মনোযোগ দিয়ে পড়াশোনা থেকে শুরু করে কাজকর্মে মন বসতে পারছে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে কি হচ্ছে? সে কিন্তু একটা মেজারেবল লাইফ লিড করছে। সে তখন না পারছে কাজে মন দিতে, না পারছে ঘুমাতে, না পারছে এমনকি নিজের যত্ন নিতে। এই যে কোভিড সিচুয়েশন, আমরা যদি প্রপারলি নিজের যত্নটা না নেই, প্রপারলি, সিচুয়েশনটা আমাদের এখন ভয়াবহ একটা সিচুয়েশন, কারণ এটা মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে। কিন্তু আমরা যদি এটার জন্য আতঙ্কে থেকে
কি বলা যায়, জীবন বিমুখ হয়ে যায়, সেটা যেমন চলবে না। আবার যদি আমরা আহ, এটাকে ডিনাই করে আমরা যেভাবে খুশি চললাম, বললাম যে আমার কিছু হবে না, এটাও কিন্তু ভুল। তাতে কিন্তু আমরা রিস্ক বাড়াবো, আমাদের পরিবারের মানুষ, আমার কাছের মানুষের রিস্ক বাড়াবো। আচ্ছা, আমি আর কথা না বাড়িয়ে আমি একটু থামি। আবার যদি কোনো প্রশ্ন থাকে, আলোচনা থাকে, আমি আবার ফিরে আসবো। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক সংক্ষেপে এবং অনেক সুন্দর করে আমাদের বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যাত্রা সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। এখন নাজমা ম্যামের কাছে যাব। ম্যাম, যদি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট সম্পর্কে একটু আমাদেরকে বলেন, আমাদের ডিপার্টমেন্টের কার্যক্রম এবং আমাদের ডিপার্টমেন্ট কি কি ভূমিকা মানসিক স্বাস্থ্য প্রমোটের ক্ষেত্রে রেখেছে এবং সামনে রাখতে যাচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ নীলাভ, এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেটা হলো আসলে যেটা ইতিমধ্যে স্যার বলে দিয়েছেন, আমাদের এই বাংলাদেশে যখন কোন রকম মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে বা স্যার যেগুলো বললেন, আসলে কিছু কিছু অসুবিধা আমরা সবসময়ই দেখি, সেটা আমাদের মধ্যে হয়, আমাদের চারপাশের লোকেদের মধ্যে হয়, যে হয়তো আমি রাতে সারা রাত ঘুমাতে পারছি না, কিংবা আমি আসলে চিন্তা ভাবনা ঠিকঠাক মতো করে করতে পারছি না, কিংবা আমার এই মুহূর্তে যা করবার কথা সেটা হতে পারে আমি ছাত্র হলে আমার পড়াশোনা করার কথা, কিংবা সেই কাজগুলো আমরা আসলে ঠিকঠাক মতো করে করতে পারছি না। কিন্তু আসলে একটা খুবই অবাক করা ব্যাপার হলেও যে আজ থেকে 23 বছর আগে মানুষ ভাবতে পারতো না যে এই অসুবিধাগুলোর, যে ওষুধের বাইরে এমন কোনো বিষয় থাকতে পারে যে চিকিৎসা দিয়ে মানুষ এর থেকে পরিত্রাণ পেতে পারে। তো সেটি 1996 সালে ডক্টর আনিসুর রহমান এবং ডক্টর গ্রাহাম পাওয়েল, এর সাথে প্রফেসর মাহমুদুর রহমান স্যার ছিলেন, ডক্টর রোকেয়া বেগম, এরকম আরো অনেকজনেরই উদ্যোগে বাংলাদেশের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগটি প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং সে সময় এটি সর্বপ্রথম একটি বিভাগ যারা মনোবিজ্ঞানের স্নাতক ডিগ্রিধারীদেরকে কমপক্ষে 3 বছরের খুবই ইন্টেন্সিভ প্রশিক্ষণ এবং সুপারভিশনের মাধ্যমে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তৈরি করে থাকে। তো এই হলো আমাদের বিভাগ, যেটি যাত্রা শুরু করেছে, ইতিমধ্যে 23 বছর পার করে ফেলেছে। এবং এর মধ্যে আমরা প্রায় 70-এর মতো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমরা তৈরি করেছি। এখন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কারা, আসলে সেই বিষয়টা একটু দু একটি কথা না বললেই নয়। এটা নিয়েও মানুষের মধ্যে অনেক মানে বুঝতে অসুবিধা হয়, বা এখনো আমাদের দেশে সবার কাছে প্রচলিত না যে কারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা চিকিৎসা মনোবিজ্ঞানী, তারা আসলে করেনি বা কি, এই সমস্ত বিষয়ে নানা ধরনের আসলে আমাদের এখনো জানার ঘাটতি আছে, তথ্যের ঘাটতি আছে। তো যদি আমি সংক্ষেপে বলি, ব্যাপারটা হচ্ছে এরকম, যেরকম ডাক্তার হতে গেলে যেরকম তাকে এমবিবিএসটা পাশ করতে হয়, পাশ করে তারপর যিনি যে বিষয়ে কাজ করতে যান, যেমন কেউ যদি হার্ট নিয়ে কাজ করতে চান তাহলে উনি হার্টের উপরে আরো অনেক বছর পড়াশোনা করেন, মেডিসিন নিয়ে করতে চাইলে আরো অনেক বছর পড়াশোনা করেন। ঠিক তেমনি মনোবিজ্ঞানে যারা অনার্স শেষ করেন, সেই সমস্ত ছাত্রছাত্রীরা যখন চিকিৎসার বিষয়ে যে সমস্ত অসুবিধাগুলো, যেটাকে আমরা বলি যে মানসিক ভাবে হচ্ছে বা মনের উপরে যে প্রতিক্রিয়াগুলো তৈরি হচ্ছে, সেই সমস্ত অসুবিধাগুলোকে সমাধানের জন্য যখন একজন মনোবিজ্ঞানী অনার্স শেষ করার পরে আরো কমপক্ষে 3 বছর তারা এই খুবই যুগোপযোগী প্রশিক্ষণ এবং এটাকে বলে আমরা সুপারভিশন, এর ভিতর দিয়ে নিজেকে তৈরি করে নেন, তাদেরকে আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলি। তো প্রাতিষ্ঠানিক ভাবে আসলে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে হলে বাংলাদেশের প্রেক্ষিতে এখন আমরা বলি তাকে 3 অথবা 4 বছরের অনার্স শেষ করতে হবে মনোবিজ্ঞানে, তারপর চিকিৎসা মনোবিজ্ঞানে বিশেষায়িত কমপক্ষে 3 বছরের কোর্সটি শেষ করতে হবে। এখন 3 বছরের আসলে বাংলাদেশে যেহেতু একসাথে কোনো কোর্স নেই, সেটিকে অন্তত 2 বছরের মাস্টার্স কিংবা 1.5 বছরের মাস্টার্স এবং এর সাথে 2 বছরের এমফিল, এভাবে 3 থেকে 3.5 বছরের একটা প্রোগ্রাম শেষ করতে হয়। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি একমাত্র বিভাগ যারা এই মাস্টার্স এখন আমরা 1.5 বছর দিচ্ছি এবং এমফিল 2 বছর। তো আমরা বলছি যে আগে 3 বছর ছিল সেটা, এখন যারা অনার্স করার পরে 3.5 বছরের একটা বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স শেষ করবে, তাদেরকে আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলছি। আর যারা এর ভেতরে অনেকে আছেন যারা মাস্টার্সটা করে চলে যাচ্ছেন ফিল্ডে, যারা কাজ পেয়ে যাচ্ছেন, কিংবা যারা ভাবছেন যে এই মুহূর্তে এমফিলটা করা বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়া তাদের পক্ষে সম্ভব না, তো তাদেরকে আমরা বলি অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো এই দুটোই বিশেষায়িত একটা দল বাংলাদেশে আছে, যারা এখন যে কোনো ধরনের মানসিক অসুস্থতা কিংবা মানসিক অসুবিধা, সেটা চাপ থেকে হতে পারে, সেটা দুশ্চিন্তা হতে পারে, রাতে ঘুমাতে না পারা হতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে, সেটা দাম্পত্য কলহ হতে পারে, এই সমস্ত বিষয় থেকে শুরু করে একেবারে যেটাকে আমরা বলি যে যেমন রোগেরও তো অনেকটা সর্দি কাশি যেমন একটা শারীরিক অসুস্থতা, আবার যদি সেটা হয়ে যায় একেবারে টাইফয়েড বা ম্যালেরিয়া,
সেটাকে বলে আমরা একেবারে তার শারীরিক একটা কারণ। তো এরকম মানসিক রোগেরও কতগুলো ধরন আছে বা ধাপ আছে। তো ওই ছোটখাটো অসুবিধাগুলো থেকে শুরু করে সেটা যখন রোগ পর্যায়ে যায় সেটারও এই চিকিৎসা মনোবিজ্ঞানীরা চিকিৎসা করতে পারেন। তো এখানেও আরো কিছু বলার আছে যে এখানে এটা যে চিকিৎসা মনোবিজ্ঞানীরা এককভাবেই সমস্ত কিছু সমাধান করে ফেলবেন তা না, এগুলো কিছু কিছু মাত্রা আছে যে মাত্রাগুলোতে চিকিৎসা মনোবিজ্ঞানীরা এককভাবেই সেই সমস্যার সমাধান করতে পারে। আবার কিছু কিছু মাত্রা, যেমন কারো যদি খুব নিজের ক্ষতি করে ফেলার ইচ্ছা হয় বা মনে হয় যে আমার আসলে জীবনটার আর কোনো অর্থ নাই, মনে হয় আমার এই মুহূর্তে চলে যাওয়াটাই উত্তম বা ভালো, কিংবা কারো ক্ষেত্রে কেউ কোনো কান দিয়ে কোনো গাইবে আওয়াজ শুনছেন, এরকম অসুবিধাগুলো যখন হয় বা কিংবা মন মরা এত চরম মাত্রায় যে তিনি আর বিছানা থেকে উঠতেই পারছেন না, তো এই সমস্ত পর্যায়গুলোতে তাদের অবশ্যই ওষুধের প্রয়োজন হয়। এবং এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই সমস্ত জায়গাগুলোতে চিকিৎসা মনোবিজ্ঞানের জ্ঞানটা এমন ভাবে তৈরি করা হয়, তাদের প্রশিক্ষণটা এমন ভাবে তৈরি করা হয় যে তারা জানবে কোন পর্যায়ে আসলে একজন ব্যক্তির ওষুধের দরকার হবে, কোন পর্যায়ে আসলে কার কাছে, এটাকে আমরা বলি রেফারাল, বা কার কাছে পাঠাতে হবে। এই কাজটি ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা খুব দক্ষতার সাথে শিখে থাকে। আর আরেকটু শর্ট করে যদি বলি যে আমরা এখন এটা আমাদের নিজেদের কথাটা বলা মুশকিল যে আমরা বলতে পারবো না যে আন্তর্জাতিক মানের আমরা গ্রাজুয়েট তৈরি করছি, কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আমাদের গ্রাজুয়েটরা সারা বিশ্বব্যাপী আসলে তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং সুনিপুণ ভাবে মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে একটা উল্লেখ করা যায়, সেটা হলো যেমন বোতসোয়ানা সরকার, তারা একদম সরকারি ভাবে আমাদের দেশ থেকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দিয়ে তারা দীর্ঘ বছর ধরে তাদের স্বাস্থ্য সেবাতে কাজ করছেন আমাদের বিভাগ থেকে, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ থেকে পাশ করা গ্রাজুয়েটরা। তো এই হলো খুবই ব্রিফ। আমার মনে হয় যে আমি আরো সামনের দিকে আরো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এবং কিভাবে আমরা এই কোভিড সিচুয়েশনটাতেও মানুষের সাথে থাকবার চেষ্টা করছি। যে আমরা জানি, যেটা স্যার বলছিলেন একটু, যে আজকের আমাদের যে বিষয়টা সমস্যা আমরা বলছি অন্তহীন, কারণ স্যার যেটা দিয়ে শুরু করেছিলেন যে আমার ঘুম হচ্ছে না, এটা একটা সমস্যা, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, এটা একটা অসুবিধা, আমি হয়তো আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না, আমি তাকে সময় দিতে পারছি না, বাসায় থাকলেও আমি তাকে পড়ানোর জন্য সময় দিতে পারছি না, কারণ আমার মাথায় অনেক চিন্তা যে আমি কি করে টাকা পয়সা রোজগার করব, কি করে আমার সংসারটা চালাবো। আবার আমার মাথার উপরে আছে যে আমি আবার না কখন আক্রান্ত হয়ে যাই, তো সেটা থেকে মুক্ত রাখবার জন্য আমার কি কি করণীয়। তার মানে নানাবিধ বিষয় আসলে এখন আমাদের মাথার উপরে আছে, আমাদেরকে অনেক কাজ করতে হচ্ছে বাড়তি, যেটা হয়তো বা আসলে 3 মাস আগে আমাদের করতে হয়নি। তো যে জন্য আজকে নীলাভ আমাদেরকে এই বিষয়টি নিয়ে কথা বলতে ইনভাইট করেছেন, যে আসলে এত এত অসুবিধাগুলোকে সেটা আমরা বুঝবো কিভাবে, যে কোনটা আমার আসলে বড় সমস্যা, কোনটা আমার একটু ছোটখাটো আছে, যেটাকে একটু পরে একটু মোকাবেলা করলেও খুব একটা অসুবিধা হবে না। তো সেই সমস্ত জায়গায় আসলে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা কিভাবে অবদান রাখতে পারেন, আমরা হয়তো এই দিকটাই আজকে যতটুকু সম্ভব নিলাম আমরা সেই দিকটাই আলোকপাত করতে চেষ্টা করব। তাহলে হয়তো বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের যে একটা সামগ্রিক ভূমিকা নিয়ে আমরা হয়তো তুলে ধরতে পারবো, যদিও কম সময়, কিন্তু আমরা আশা করি এই আলোচনাটা চলতে থাকবে এবং সময়ের সাথে সাথে আমরা সমস্ত বিষয়গুলোকে এখানে তুলে আনবার চেষ্টা করতে থাকবো। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ নীলাভ, আবারও কথা বলবো আমরা সেইভাবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আশা করি এই তথ্যগুলো সবার অনেক কাজে লাগবে। আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে সবার কাছে আবারও একটু অনুরোধ করব, দর্শকদের কাছে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা ইনবক্স থেকে দেখে নিব। এরপর আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। তো আমরা এখন যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতিতে আমরা আসলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা এই সমস্যাগুলো নিয়ে আসলে কথা বলবো আজকে, যে আমরা কি কি রকমের সমস্যার মুখোমুখি হচ্ছি, এই সমস্যাগুলো আমাদের জীবনে কোথায় কোথায় কেমন প্রভাব ফেলছে, এই সমস্যাগুলো বা কেনই তৈরি হলো, এবং এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের আসলে কি করণীয়, এই বিষয়ে আমাদেরকে আমাদের স্যার এবং আমাদের ম্যাডাম ওনারা আমাদেরকে জানাবেন। তো তার সাথে আপনাদেরকেও বারবার অনুরোধ করছি যে আপনারা যদি আপনাদের সমস্যাগুলো একটু জানান, আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে একটু সাহায্য করতে পারবো এবং আমরা ওই বিষয়গুলো আমাদের আলোচনায় তুলে আনতে পারবো। তো আমাদের আজকের টপিক দেখে আপনারা বুঝতেই পারছেন, আমাদের আজকের টপিক হচ্ছে সমস্যা অন্তহীন, সমাধানের উদ্যোগ নিন। আমাদের অন্তহীন সমস্যা, অনেক অনেক সমস্যা, এই সমস্যাগুলো আমরা আসলে অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারি না যে কিভাবে আমরা সমাধান করব, এবং অনেক ক্ষেত্রে আমরা একটা সমাধান ভাবি, আমাদের নিজেদের মতো করে আমরা সমাধানের চেষ্টাও করি, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার জটিলতায় পড়ে যাই যদি আমাদের সমাধানটা সঠিক না হয়। তো আমরা মনোবৈজ্ঞানিক বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো
আমরা একটু স্যার এবং ম্যাডামের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো দেখছি, আমরা এখন অনেকেই ক্লায়েন্ট দেখছি, তারপরে আমাদের আশেপাশে অনেক মানুষ আমাদেরকে অনেক প্রবলেম শেয়ার করে, অনেকেই আমাদেরকে ফোন করে। স্যার এবং ম্যামেরও এরকম অনেক অভিজ্ঞতা আছে এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। তো আপনাদের অভিজ্ঞতার আলোকে যদি আপনারা একটু আমাদেরকে শেয়ার করেন যে এখন আমরা আসলে মানুষের মধ্যে কি কি সমস্যা দেখতে পাচ্ছি, সমস্যাগুলো কি ধরনের। প্রথমে স্যারকে অনুরোধ করব, স্যার যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে বলেন। মাহমুদুর রহমান স্যার। স্যারের কি একটু মনে হয় কানেকশনে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ম্যাডাম যদি শুরু করেন। ম্যাম, হ্যাঁ, আমি সেক্ষেত্রে আমরা কথা চালিয়ে যেতে পারি। আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি নীলাভ, খুব সহজভাবে যেটা আমাদের প্রত্যেকের হচ্ছে আসলে, যদি আমরা পেশাজীবী হিসেবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি একদম শুরু থেকেই, একই সাথে আমরাও একই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে এই অসুবিধাটা সকলের আসলে। তো যখনই আমি কোন একটা সমস্যার মুখোমুখি হচ্ছি, বিশেষ করে যদি সেটা আমার আর্থিক অসুবিধা হয়, সেটা যদি আমার কোনো স্বাস্থ্যগত অসুবিধা হয়, তো আমি আসলে কি করব এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, আমাদের দেশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে যে মানুষের এই অসুবিধাগুলোকে মোকাবেলা করতে। কিন্তু তারপরও যে একটা, প্রথমত আমি বলবো যে বড় একটা অসুবিধা হচ্ছে যে স্বাস্থ্যগত সমস্যাকে মোকাবেলা করা। যে আমি যে কোনো, আমার যদি একটা জ্বর, হয়তো সেটা করোনার জন্য হয়নি, যে কোনো কারণে আমার যে একটা সাধারণ জ্বর সর্দি কাশি যখন হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে যাচ্ছি যে আমার করোনা হয়ে যায়নি তো, একটা প্রশ্ন আমার মাথায় চলেই এসছে। আর তারপরের যে চ্যালেঞ্জটা হলো যে আমি এই অসুবিধার জন্য কি করব, তাহলে আমি কি টেস্ট করতে যাব, নাকি আমি সাধারণভাবে যেরকম আগে করেছি এখনো একইভাবে আমি জ্বরটা দেখবো 2 দিন বা 3 দিন। তো এই যে সাধারণ স্বাস্থ্যগত সমস্যা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মানুষের জন্য, যে মানুষ বুঝে উঠতে পারছে না কি করবে। দ্বিতীয়ত হচ্ছে যে কোথায় যাব। হাসপাতালগুলোতে যেমন আমরা জানি যে ইতিমধ্যে মানে আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা এত হারে বাড়ছে যে কোথাও গিয়ে একটা আমার যদি ক্রিটিক্যাল কন্ডিশনও হয়, সেখানে গিয়ে আমি চাইলেই কিন্তু সাপোর্টটা আসলে পাবো না। যে কারণে বারবার করে আমাদেরকে এই আমরা ইনস্ট্রাকশনটা পাচ্ছি যেন ঘরে বসে আমরা আমাদের চিকিৎসাটা করতে পারি। তো এখানে আমাদের জানার ব্যাপার হচ্ছে যে ঠিক কোন পর্যায়টায় আমি সিদ্ধান্ত নিব যে আমার হসপিটালে যাওয়া দরকার, কোন পর্যায় পর্যন্ত আমি বাসা থেকে মনে করতে পারি যে আমি আমার সিমটম গুলোকে বা লক্ষণগুলোকে আমি সমাধান করতে পারি। তো একটা চ্যালেঞ্জ। দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে যে অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ তো আছেই, যে অনেক কাজই আছে বা অনেক হয়তো বা পেশাগত সংগঠনই আছে যারা তাদের কর্মীদেরকে বেতনটা দিতে পারবে না, হয়তো বা এখনো পর্যন্ত 2 মাস 3 মাস পর্যন্ত চালিয়ে দিতে পারছে, কিন্তু আমরা জানি না যে দীর্ঘমেয়াদে আসলে এটা কোন দিকে যাবে, কত মানুষ আমাদের দেশে কর্মহীন হয়ে পড়বে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং স্যার যেটা শুরুতেই বলছিলেন যে এই যে কর্মহীন একটা ব্যাপার, সেখানেই কিন্তু মানসিক জায়গাটা, মানসিক স্বাস্থ্য বলতে এটা এমন না, আমরা বারবার বলতে চাই যে, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যেটা এমন না যে আমার একটা মানসিক অসুস্থতা। আসলে যখন আমি এই আশঙ্কাটা করছি যে আমার আগামী 2 মাস পরে আমার জবটা থাকবে না, কিংবা 2 মাস পরে আমার আসলে স্যালারিটা আসবে না, তো এটা স্বাভাবিকভাবে মানুষের জন্য বড় একটা ধাক্কা যে তাহলে আমি চলবো কেমন করে। তো এই যে একটা বড় ধাক্কা মানসিকভাবে আসলো, এখন এটা কিন্তু আমরা আসলে এড়িয়ে যেতে পারবো না কোনোভাবেই। এখন চিকিৎসা মনোবিজ্ঞানীদের বা মনোবিজ্ঞানীদের কিংবা যারাই এই সেবাটা দেওয়ার সাথে জড়িত আছে, আমাদেরকে এবার পরিকল্পনা করতে হবে যে তাহলে এই সমস্ত মানুষগুলোকে বিকল্প কি ভাবনা দেওয়া যেতে পারে বা কি বিকল্প উপায় থাকতে পারে। তো প্রথমত আমি বলবো যেটা যেমন আজকের টপিকও যেটা বলছে আমাদেরকে যে সমস্যা অসীম, আসলে যে সমস্যাগুলো বলে আমরা শেষ করতে পারবো না। তো যদি বলি সেটা স্বাস্থ্যগত সমস্যা, যদি বলি এটা আমার আর্থিক সমস্যা, যদি বলি যে এটা আমার আসলে বাচ্চাটাকে হ্যান্ডেল করতে গিয়ে অসুবিধা, যদি বলি যেটা আমার পারিবারিক কলহের অসুবিধা, তাহলে আমাদেরকে এখন চিন্তা করতে হবে এই মুহূর্তে যে আমি পরিকল্পনাটা কোথা থেকে করব। এখানে আমি ছোট্ট একটা উদাহরণ না দিলেই না, যেমন আমাদের দেশে এটা করোনার জন্য না আসলে, যে কারণে আমি মনে করি যে বিসিপিএস এর একটা বড় দায়িত্ব যে মানে সাধারণ মানুষের সাথে থাকা এবং এটা সব সময়ের জন্য সাথে থাকা। আমরা প্র্যাকটিস থেকেও দেখি কিংবা আমি আমার চারপাশের মানুষগুলো থেকেই দেখি যে আমরা মানে সংস্কৃতিগত ভাবে এমন একটা জায়গায় আছি যে আমরা কিন্তু সকালেও ধারণা করতে পারি না যে আজকের বিকালটা আমার কেমন যাবে, কিংবা বিকালটা আমি কোথায় কি করব, কিংবা আমি সকালবেলা ঘুম থেকে উঠেও চিন্তা করতে পারি না আজকের দিনের 3 বেলা আমি আসলে কি খাবো বা কি রান্না করব। আমি বলছি গোটা বাংলাদেশের কথা চিন্তা করে। হয়তোবা কিছু মানুষ আছে যারা পড়াশোনায় এগিয়ে কিংবা সচেতনতায় কিংবা তথ্যের দিকে এগিয়ে, তারা হয়তো বলবে যে হ্যাঁ আমি একদিন কেন, আমি 1 সপ্তাহ কিংবা 6 মাস পর্যন্ত আমি
পরিকল্পনাটা করে রেখেছি, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই পরিকল্পনাটার খুব অভাব আসলে। যে আমি জানি হয়তোবা আমার কাছে আলু আছে আর ডালি আছে কিংবা কটা চালই আছে, আমি হয়তোবা জানি যে আগামী 1 মাস আমি মাছ কিনতে পারবো না কিংবা মাংস কিনতে পারবো না, তাহলে কি হচ্ছে, আমাকে মেনে নিতে হবে যে আমাকে এই চাল ডাল দিয়ে আমাকে হয়তোবা আগামী সপ্তাহটা কিংবা মাসও চলে যেতে হতে পারে। তো সেটারও কিন্তু আমি একটা পরিকল্পনা করতে পারি। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস, আমরা অপেক্ষা করতে থাকি, ঠিক আছে দুপুর আসলে দুপুরের চিন্তাটা করব কিংবা রাত আসলে দেখা যাবে কি হয়। মানে এই যে দেখা যাবে কি হয়, এই একটা ব্যাপার নিয়ে আমরা অনেক বেশি আসলে অভ্যস্ত হয়ে গেছে, এবং এই অভ্যস্ততা আমাদেরকে তখন দেখা যায় কি যে ওই সময়ের যখন দরকার হয় ওই মুহূর্তটাতে আসলে কিছু আর করার থাকে না, আমরা খুব দিশেহারা হয়ে যাই, আমরা আসলে তখন ভাবনা চিন্তাটাও পরিষ্কার ভাবে করতে পারি না। তো আজকের আলোচনায় আমরা মনে হয় সেদিকটা যদি আমরা আলোকপাত করতে পারি যে কিভাবে আমরা মানুষকে ওই জায়গাটা নিতে পারি যে আমরা ভাবতে পারি কিনা। হ্যাঁ, হতেই পারে যে আগামী 6 মাস পর্যন্ত এই করোনার পরিস্থিতিটা থাকবে, তাহলে আমরা সেখানে কি কি অসুবিধা হতে পারে, হতে পারে আমার 10টা অসুবিধা, হতে পারে আমার 20টা অসুবিধা। এখন কেউ বলবেন যে এত বাবা এমনি অসুবিধার মধ্যে আছে, আবার এত অসুবিধার কথা বললে তো খুব মুশকিল। হ্যাঁ, সেটাও যদি একটা চাপের কারণ হয় সেটাও দরকার নাই, কিন্তু এটা গবেষণা বলে বা আপনারা যদি একটু কাজ করে দেখেন তাহলে সে দেখতে পাবেন। মনে করেন আপনার মাথায় 5 কেজি ওজনের একটা বোঝা নিয়ে আপনি হাঁটছেন, এই 5 কেজি ওজনের বোঝাটা নিয়ে হাঁটা আপনার জন্য কেমন হবে, আর আপনি যদি এই 5 কেজি ওজনের বোঝাটাকে আসলে নামিয়ে দিতে পারেন, নামিয়ে রেখে যদি হাঁটেন তাহলে কেমন লাগবে। তো যতক্ষণ পর্যন্ত আমি আমার অসুবিধাগুলোকে চোখের সামনে আসলে দেখতে না পারছি, ততক্ষণ আমি দেখছি না এটা একটা সুবিধা, কিন্তু আমার মাথায় কিন্তু এই বোঝাটা রয়েই যাচ্ছে, সেটা নিয়ে আমি আসলে হেঁটে বেড়াচ্ছি, সেটা নিয়ে আমি আমার বাচ্চার সঙ্গে কথা বলছি বা আমার পরিবারের সঙ্গে আমি আসলে কথা বলছি, সেটা করতে গিয়ে দেখা যায় ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাদের মেজাজটা খুব খিটখিটে হয়ে যাচ্ছে, আমরা খুব আসলে নিজের মতো করে বিষয়টাকে বিচার বিবেচনা করছি, কিংবা খুব সহজেই হয়তো একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি যে কেউ যদি একটু কথা বলছে, চলো না আমরা একটু আলোচনা করি আসলে আমরা কিভাবে চলবো আগামী 1 মাস বা 2 মাস। আর যিনি অতিরিক্ত চাপের মধ্যে আছেন তিনি হয়তো বলবেন বাদ দাও তো, এসব নিয়ে এত কথা বলা বলে কিছু নাই। তো তার মানে কি হচ্ছে যে কথা বলাটা কিন্তু বন্ধ হয়ে গেল এখানে। তো আমি বলতে চাই যে একজন চিকিৎসা মনোবিজ্ঞানী হিসাবে আমি সকলকে এই মেসেজটাই দিতে চাই যে আসলে কথা বলাটা একটা অনেক বড় হাতিয়ার, এটা অনেক বড় একটা সমাধান। মনে হতেই পারে যে আপাতত কোনো লাভ নাই, তাতেও কোনো অসুবিধা নেই, চলুন আমরা একটা একটা করে দেখি যে আগামী অন্তত বেশি দিন না পারি আমরা একটা মাস নিয়ে যদি একটু ভাবি যে আগামী 1 মাসে আমার কি কি অসুবিধা হতে পারে। হতে পারে যদি আমি আক্রান্ত হয়ে যাই তাহলে আমি কি করব, যদি আমি আক্রান্ত হয়ে যাই বাজেটটা কিভাবে হবে। আমি যেটা অভিজ্ঞতা থেকে দেখেছি যে বিশেষ করে আক্রান্ত হয়ে গেলে বড় একটা চ্যালেঞ্জ হয় খাবার দাবার ব্যবস্থাপনা করাটা, যেটা কোভিড এর ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপারটা বলে যে একটা কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো ঠিক মতো ঘুমানো, ঠিক মতো খাওয়া এবং ঠিক মতো নিজের যত্নটা করা। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যদি কোনো পরিকল্পনা না থাকে, যে আমার কিছু না, ওই যে বললাম যে চাল ডালই দরকার, তো আমি চাল ডালটা নিয়ে যদি না ভাবি তাহলে যে কোনো সময় আক্রান্ত হয়ে গেলে কিন্তু আমি ওই সাপোর্টটুকুও পাবো না, তাহলে আমার কি হবে। তো সেই জায়গাটায় না গিয়ে আমরা আগে থেকে প্রস্তুতিটা নিতে পারি কিনা, যে যতটুকু না হলেই না, ন্যূনতম আমার পক্ষে যতটুকু ক্যাপাসিটি আছে, কিংবা যদি আমার সেটা সামর্থ্য না থাকে আমি চাইলেই আমি দেখতে পারি যে আমার আশেপাশে কারা আছে। যেমন আমি একটা উদাহরণ দিই যে আমরাও তো সবাই আমরা এখন একটা বড় চান্সের মধ্যে আছে, যে কেউ যে কারো সময় আমরা কোভিড আক্রান্ত হয়ে যেতে পারি। তো আমরা যেরকম ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের কমিউনিটিতে আমরা কতজন আসলে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, আমরা তাদের একটা অ্যাড্রেস লিস্ট তৈরি করেছি। তার একটাই কারণ যে কোনো মুহূর্তে যখন আমরা একটা সংবাদ পাবো যে একজন হয়তো বা রাজশাহী থেকে কেউ আক্রান্ত হয়েছে, তো আমরা যেন তার অন্তত ফোন নাম্বারটা যেন আমাদের কাছে থাকে, আমি যেন তাকে ফোন করতে পারি, তার একজন আত্মীয় স্বজনের নাম্বারটা যেন আমার কাছে থাকে, তাকে যেন আমি ফোন করে একটুখানি বলতে পারি যে তার কি কি সহায়তা দরকার, তার যদি খাবার দরকার হয়, তার যদি বাজারের দরকার হয়, তাহলে আমার জন্য কিন্তু এই কাজটা সহজ হয়ে গেল। তাহলে কেবল আমি যে আক্রান্ত হবো এটা আমার জন্যই না, আমার আশেপাশের যে মানুষগুলো আছে তারাও কিন্তু একটা প্রস্তুতির ভিতর দিয়ে যেতে হবে, তাহলে আক্রান্ত হয়ে গেলে এটা আমাকে এতটা বেশি আতঙ্কিত করে ফেলবে না। কারণ আমরা জানি, যেটা আমরা শুরু থেকেই বলছি, যে এই যে আমি যেমনটা করে ভাবছি যে আমি আক্রান্ত হওয়া মানেই হচ্ছে আমার টিকে থাকা সম্ভব না। তো যদি আমি কিছু সহায়তার আশেপাশে আমার যতটুকু আসলে যোগাযোগ আছে, সামাজিক ভাবে আমি যত মানুষের সাথে আমি আবদ্ধ আছি বা যাদের সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক আছে, আমি যদি তাদের সাথে যোগাযোগটা আরেকটু বাড়াই, তাদের অন্তত একটা মোবাইল নাম্বার রাখি, কিংবা যে ডক্টরের সঙ্গে কথা বললে আমি যে সাপোর্টটা পাবো ওই এলাকায় কারা আছেন সেই নাম্বারগুলো যদি আমার কাছে থাকে, আমি কিন্তু খুব সহজেই তাদেরকে আমরা ফোনটা করতে পারবো।
তো আমার অভিজ্ঞতাটা বলছি, চাইলে সেটা অন্যরাও কাজে লাগাতে পারে। আমরা ক্লিনিক্যাল সাইকোলজি পরিবারের পক্ষ থেকে আমরা সেই উদ্যোগটা নিয়েছি এবং সেটা আমাদেরকে কাজেও দিয়েছে, যে অন্তত আমরা জানি যে এই আমাদের সাথে 250 মানুষ আছে এবং 250 মানুষের এই কন্ট্যাক্ট নাম্বারটা আছে, যে কেউ যে কোনো মুহূর্তে অসুস্থ হলে আমি অন্তত একটা ফোন কল করতে পারবো, তার প্রয়োজনটা কি সেটা আমি জেনে নিতে পারবো। তো এটা আমি সবাইকে বলছি যে এই পরিস্থিতিটাতে আসলে প্রস্তুত থাকাটা খুব জরুরি, এবং আমার ক্ষেত্রে কি কি আমি যদি আক্রান্ত হয়ে যাই তাহলে কি কি অসুবিধা হতে পারে সেটাকে আসলে জানাটা খুব জরুরি। এবং সেটা না করে যদি আমি কেবল ভাবতেই থাকি যে আমি হয়তো বা আক্রান্ত হয়ে যাব, হয়তো বা আমার বাচ্চাটা সাথে আমার থাকা হবে না, কিংবা আক্রান্ত হওয়া মানেই আসলে মরে যাওয়া, এরকম অসংখ্য ভাবনা কিন্তু আমাদের আসতে থাকবে। এটাকে আমরা চাইলে আপনি বন্ধ করতে পারবেন না, যেমনটা করে আসলে মানে মাথার কাজই তো আসলে হচ্ছে ভাবা। তো মাথা ওর কাজ করেই যাবে, ভাবতেই থাকবে, নানা রকমের নেতিবাচক ভাবনা আমাদের মাথার মধ্যে আসতেই থাকবে। একটু ছোট এক্সাম্পল দিয়ে আমি এখানে শেষ করছি। যেমন ধরেন আমরা প্রত্যেকে হয়তো বা কখনো না কখনো জীবনের আমরা ট্রেনে চড়েছি কিংবা কোন একটা স্পিডের বাসে চলে গিয়েছি। আমরা কখনো খেয়াল করেছি কি যে রাস্তার পাশের গাছগুলো মনে হয় খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে, মনে হয় যে এত দ্রুত যাচ্ছে আমি তাকাতে পারছি না বা আমি দেখতে পারছি না, আচ্ছা কি গাছটা চলে গেল চোখের সামনে দিয়ে দেখতে পাচ্ছি না। তো আমাদের মাথার মধ্যে আসা ভাবনাগুলো কিন্তু সেরকম দ্রুত গতিতে আসলে আসতে থাকে, যেতে থাকে। যদি কোনোটাকে আমি নিজে আসলে ধরে থাকি, আচ্ছা এই ভাবনাটা কখনো কখনো কোনো ভাবনা আমার খুব পছন্দ হয়ে যায়, আমি কিন্তু সেটা নিয়ে ভাবতে থাকি। এবং এটা গবেষণায় বলে যে একজন মানুষ সমস্যা সমাধানের থেকে যদি একটা ভাবনা নিয়ে অনেক দীর্ঘ সময় সেটার মধ্যে লালন করে, তখন তার মধ্যে কিন্তু একটা মানসিক অসুস্থতা হয়ে যেতে পারে। তো আজকে আমি এটাই বলবো যে ওরকম ভাবনাগুলো আসতে থাকবে, যেতে থাকবে। এটা আকাশের মেঘের মতো, এটা ট্রেনে যেতে আসতে পথে চলে যাওয়া গাছের মতো। আপনার ভাবনাগুলোকে আসতে দিন, চলে যেতে দিন, সেটা নিয়ে আঁকড়ে ধরে রাখার দরকার নেই। এবং যেটা যেটা বাস্তবিক অসুবিধা আছে এই অসুবিধাগুলোকে চিহ্নিত করে ফেলুন। সেখান থেকে দেখুন কোনটা কোনটা আপনার সামর্থ্যের মধ্যে আছে সমাধান করার, কোনটা সমাধান করতে অন্য কারো সাহায্য লাগবে, কোনটা সমাধান করতে পেশাজীবীদের সাহায্য লাগবে। সেইভাবে আমরা ধাপে ধাপে সমাধানের জন্য এগিয়ে যেতে পারি। তো আমার মনে হয় নীলাভ আমি এবার থামি, অনেকক্ষণ কথা বললাম, আমরা স্যারের কাছ থেকে শুনি, তারপর আবার আসবো। ধন্যবাদ ম্যাম। আমি যদি একটু আপনার পয়েন্টগুলো হাইলাইট করি, তো মানে সামারিতে আমরা যদি দেখতে পাই যে আমরা যেটা পাচ্ছি, আমাদের মাথায় আসলে অনেক রকম চিন্তা আসে, আমরা যে চিন্তাকে পিক করছি ওইটা অনুযায়ী আসলে আমাদের অন্যান্য রিয়াকশন গুলো হচ্ছে, যে আমরা ভালো ফিল করব নাকি খারাপ ফিল করব। আর বর্তমান পরিস্থিতিকে আমরা যদি দেখি যে বর্তমান একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই সময় আমাদের মাথায় অনেক রকমের নেগেটিভ চিন্তা আসাটাই খুব স্বাভাবিক। তো ম্যাম যেটা বলছেন যে আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে বা শুধু চিন্তাগুলোকে আসতে না দিয়ে বরং আমাদের বাস্তবে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি এই সমস্যাগুলোকে দেখা এবং আগে থেকে ভেবে রাখা যে এই সমস্যাগুলো সমাধান সামনে কিভাবে করা যেতে পারে, এই বিষয়টা। এবং তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমরা নিজেরাই বুঝতে চেষ্টা করা। যেমন দেখা গেল যে আমি অনেক সময় খুবই খিটখিটে আচরণ করছি, আমি হচ্ছে অনেক সময় আমার কাজের গতি কমে যাচ্ছে, এই যে আমার সমস্যা হচ্ছে আমি নিজে এটা বুঝতে পারছি না, আমি অন্যদের সাথে খারাপ আচরণ করছি এটা আমি বুঝতে পারছি না যে আমি কেন করছি। তো সবার আগে ওই বিষয়টাই খুঁজে বের করা যে আমার এই আচরণের পিছনে কারণগুলো কি কি আছে, এরপরে কারণগুলোকে খুঁজে বের করে সমাধানের চেষ্টা করা। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর তার সাথে হচ্ছে যে নিজেদের সেলফ কেয়ার নেওয়া। এই পরিস্থিতিতে আমরা যে যেখানে যেমন যে অবস্থায় আছি, আমাদের যতটুকু যে রিসোর্স আছে এই রিসোর্স গুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে আমরা নিজের এবং আমাদের পরিবারের যেভাবে যত্ন রাখতে পারি এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখতে পারি। যেমন এখন আমরা খুবই কমন একটা বিষয় পাই যে অনেকেই লম্বা একটা সময় কোনো কাজে যেতে হচ্ছিল না, বাসায় সময় পার করছিল, তো ওরা অনেক বিরক্ত ফিল করছে, কি করবে খুঁজে পাচ্ছে না। আবার অনেকের সারাদিনের রুটিন খুবই এলোমেলো হয়ে গেছে, ঘুমানোর কোনো ঠিক নাই, খাওয়ার কোনো ঠিক নাই। তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে অনেক রকম প্রভাব ফেলছে। তো এই বিষয়গুলো ম্যাম অনেক সুন্দর করে তুলে ধরলেন। এই বিষয়গুলো নিয়ে হয়তো পরবর্তীতে আমরা আরো আলোচনায় যাব। ম্যাম অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন স্যারের অভিজ্ঞতা যদি একটু শুনি, স্যার যদি একটু বলেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যেরকম ক্লায়েন্ট দেখছি বা আমরা আশেপাশের মানুষের বা মিডিয়া থেকে যে সমস্যাগুলো দেখছি, এখান থেকে আসলে আমরা কি কি সমস্যা পাচ্ছি? অনেক রকম সমস্যা দেখতে পাচ্ছি, যেমন মানুষের আচরণ বদলে গেছে। এই যে কোভিড এর নিয়ে এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে যে মানুষের প্রতি মানুষের যে স্বাভাবিক যে একটা সহমর্মিতা, কেয়ার, সেটাও যেন কমে যাচ্ছে। কিছুদিন আগে একটা খবর বেরোলো যে এক ভদ্রলোক উনি গেলেন ইয়ে করার জন্য, টেস্ট করার জন্য কোভিড এর।
তো কোভিড ওনার সন্দেহ হয়তো উনি গিয়েছেন, তো ঘরে এসে দেখেন যে তার বউ এবং বাচ্চারা আলাদা হয়ে গেছে, তার সাথে আর মিশছে না, কথা বলছে না, এবং তাকে একতলার ঘরে তালা দিয়ে রেখে দিল এবং ওরা দোতলায় থাকা শুরু করলো। তো এটা কিসে থেকে হলো? এটা হলো ভয় থেকে। সে ভাবছে যে কোভিড টেস্ট করতে যাওয়া মানে কোভিড হয়ে যাওয়া, আর কোভিড হয়ে যাওয়া মানে হয়তো সে একটা ছোঁয়াচে উৎস, এবং তার সাথে মেশা মানে হচ্ছে কোভিড আক্রান্ত তারাও হবে এবং সবাই মিলে মারা যাবে। তো এই যে এত সরলীকরণ, এটা কিন্তু আমাদের চিন্তায় করছে, বাস্তবে কিন্তু ওটা ঘটেনি। এমন হতে পারে ওনার কোভিডই হয়নি, উনি জাস্ট টেস্ট করতে গিয়েছিলেন। তো ওনাকে যেভাবে আটকে রাখলেন এবং ফলটা কি হয়েছিল, উনি ওখানে কষ্টে থাকলেন, না খেয়ে থাকলেন, এবং উনি কিন্তু ওখানেই মারা গেলেন। এখন এটা বোঝা গেল না উনি কি কোভিডে মারা গেলেন, নাকি না খেয়ে মারা গেলেন, নাকি উনি কষ্টের চোটে হার্ট ফেল করে মারা গেলেন। তো এই এই যে কমিউনিটির এই যে আচরণ, মানুষের যে আচরণ একজনের প্রতি আরেকজনের, তো সাধারণত হয় কি, যে কোনো ডিজাস্টার, কোভিড হচ্ছে একটা ডিজাস্টার, ইট ইজ কি বলবো, বায়োলজিক্যাল ডিজাস্টার, যেটার ফলে মানুষ অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। খালি বাংলাদেশ না, বিশ্বব্যাপী এই জিনিসটা সত্য। এবং কোনো কোনো দেশে তো ভয়াবহভাবে ইয়ে হয়েছে, আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হার অনেক বেশি। আমাদের হয়তো তার চেয়ে কিছু কম, কিন্তু আমাদের সংক্রমিত মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। এটার একটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু কোভিডটাকে ইয়ে করে প্রতিরোধ করার যে ব্যবস্থাগুলো, আচরণগুলো, সেটা কিন্তু করছি না। আমাদের মিডিয়াতে সরকারিভাবে এবং ডাক্তাররা নানাজন বলছেন, বিভিন্ন মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়া হওয়াতে আরো সুবিধা হয়েছে, কিন্তু সেটা কিন্তু আমরা যেমন সেফ ডিস্টেন্স বানান, মাস্ক ব্যবহার করা, তারপর নিজের প্রপার যত্ন নেওয়া, অন্যেরও যত্ন নেওয়া বলতে আমি এমন কিছু করব না যেটা রিস্কি। যেমন যখন বলা হলো যে দূরত্ব মেনটেন করেন, তখন আমি এমন ভাবে চলতে শুরু করলাম যে দূরত্ব আর দিকে খেয়াল করছে না, বাজারে গিয়ে দূরত্ব মেনটেন করছে না। তাহলে কি হচ্ছে, হয় আমার যদি রোগ থাকে আমি সংক্রমণ করছি, অথবা অন্যের যদি থাকে তার দ্বারা আমি সংক্রমিত হচ্ছি। তো এটা কেন করছে? এটা একটা কারণ হতে পারে যে কোভিড যে নিয়মে হয় সেটা আমি মনে রাখছি না, এটা হচ্ছে মেমোরির সংকট। তারপরে সংকট হচ্ছে মেমোরিতে আছে কিন্তু আমি এটা মানছি না, তাহলে হচ্ছে আমি ডিনাই করছি যে আমার কিছু হবে না। কিন্তু আমাদেরকে সত্য, যেটা সত্যের মুখোমুখি, রিয়েলিটির মুখোমুখি হতে হবে। আমি যদি ডিনাই করি তাহলে কিন্তু আবার রিস্কটা বাড়ছে, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে সেটা যতখানি অসুস্থ তার চেয়ে বেশি যদি আমি বাড়িয়ে ভাবি অসুস্থের সম্ভাবনা আছে, তার মানে আমি অসুস্থ না, তাহলে আমাকে টেস্ট করতে হবে। কারণ অনেকে আছে টেস্ট করার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু টেস্ট করতে গেলে একজন ডক্টর নিউ ইয়র্ক থেকে কথা বলেন, ওই যে ডক্টর ফেরদৌস খন্দকার, উনি বলেছেন যে এই সময় টেস্ট করতে যাওয়াটাও তো রিস্কি। আবার যদি সাধারণ সাইন্স সিমটম হয়, সর্দি কাশির, আমি যদি ভাবি যে আমার করোনা হলো কিনা আমি এটা বুঝতে চাই না, বোঝা পর্যন্ত আমি ঘুমাতে পারছি না, এটা অর্থহীন। কারণ টেস্টও করার দরকার নেই। উনি বলছে আমি রিল্যাক্স থাকি, ঘরে থাকি, একটু প্রয়োজন আমি একটু আইসোলেশনে থাকি। আবার যদি রিল অসুস্থ হয় তাহলে জ্বরটা বাড়বে, এটা কমবে না, তখন আমি টেস্টের দিকে যাব। আর যদি দেখা যায় স্বাভাবিকভাবে এটা কমে যাচ্ছে এবং এটা একটা সাধারণ সর্দি কাশি, তাহলে তার করোনা টেস্ট করতে গিয়ে ওখানে যে পরিস্থিতি টেস্টিং সেন্টারগুলোতে, আবার কিন্তু করোনা আক্রান্ত হওয়ার চান্সটা বেড়ে যাবে। তো সেই জন্য উনি বলছেন যে টেস্ট করার দরকার। আর যদি করোনা হয়ও, উনি বলছেন তাদের চিকিৎসারও দরকার নেই, এই অর্থে যে আমি আগে ঘরে থেকে আমি নর্মাল যে সেবা শুশ্রূষা ওইটা গ্রহণ করি, কারণ 80% কেস এমনিতেই ভালো হয়ে যাবে। এখন যাদেরকে হসপিটালাইজেশন দরকার কিংবা যার অক্সিজেন দরকার, ওদেরকে নিয়ে কথা, তখন হচ্ছে আমাদেরকে একটু তৎপর হতে হবে চিকিৎসাটা গ্রহণ করার। সেই জন্য আমাদের দেশের এই যে পরিস্থিতিটাকে আমরা স্বাভাবিক রাখার জন্য অস্থিরতা মুক্ত ভাবে, রিল্যাক্স ভাবে, চাপ মুক্ত ভাবে চিন্তা করতে হবে। সেটা আমি করোনা রোগী হই কিংবা নাই বা হই, আমাদের লাইফ স্টাইল গুলাকে সুন্দর করে সাজাতে হবে, নিজের যত্ন এবং আবার কাছের মানুষগুলোর যত্ন নিতে হবে। কাছের মানুষগুলোকে আমি যদি অবহেলা করি, তাদেরকেই ভয় পাই, করোনা হলেই তাকে আমি বাদ দিয়ে দিই, তার প্রতি সহযোগিতা না করি, তাহলে সে আক্রান্ত হওয়া থেকে মুক্তি পাবে কি করে? কারণ কথা হচ্ছে যার করোনা হবে সে একটা আইসোলেশন থাকবে,
তার খাওয়াটা গেট পর্যন্ত, দরজা পর্যন্ত সাপ্লাই দিতে হবে, সে খাবে, ওখানে থাকবে। তো তার পুষ্টি যেন অভাব না হয়, সেজন্য নিজে থাকতে পারে সুন্দরভাবে। তাকে যদি অ্যাটাচ বাথরুম দেওয়া যায়, সেজন্য গোসল করতে পারে। তো এরকম আর কি, তার সুযোগ সুবিধা দিতে হবে, দূরত্ব মেনটেন করে ওইভাবে করতে হবে। কিন্তু আমরা তাকে গ্রহণই করবো না। যেমন অনেক ক্ষেত্রে এমন হয়েছে, ডাক্তার কিংবা আহ, অনেক কর্মী যারা ফ্রন্ট লাইনে কাজ করছে আক্রান্ত হচ্ছে, অনেক বাড়িওয়ালা তাকে ওই বাসায় থাকতে দিচ্ছে না, প্রতিবেশীরা গ্রহণ করছে না। এটা কিন্তু আমাদের একটা ডিসরাপশন অফ কমিউনিটির দিকে আমরা চলে যাচ্ছি। হয় কি, একটা ডিজাস্টার হলে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা বরং একজন একজনের প্রতি সাপোর্টিভ হওয়া দরকার, সহযোগিতার সম্পর্কটা বাড়ানো দরকার। কারণ বলা যায় না যে আজকে আমি আরেকজনকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছি অথবা আরেকজনকে ভয় পাচ্ছি, কিছুদিন পর তো আমি সেটা হতে পারি। তখন কি অন্যরা আমাকে একই কাজ করবে, তুচ্ছ তাচ্ছিল্য, অথবা আমাকেও ও বাদ দিয়ে দিবে সমাজ থেকে? তো সেই জন্য আমাদেরকে করোনা নিয়ে এত ভয় পেলে হবে না। আমাদেরকে বুঝতে হবে করোনা একটা সমস্যা, কিন্তু এটার একটা সমাধান আছে। সমস্যা অন্তহীন, কিন্তু সমাধানটাও আছে। তো সমাধানটা কি? চাইনিজ এক ব্যবসায়ী বলেছেন, এখন সমস্যার আসল সমাধান হচ্ছে করোনা মুক্ত থাকার চেষ্টা করা। করোনার যে আগ্রাসন এসছে, এইটা থেকে বেঁচে যাওয়ার জন্য স্বল্প শক্তি নিয়োগ করা। এখন জীবনটাই বড়, জীবিকা আগে না জীবন আগে, এই প্রশ্নটা অনেকে তুলেছিলেন। আমার মনে হয় জীবনটা বাঁচিয়ে রাখতে হবে, জীবনের প্রয়োজনের জীবিকা যতটুকু স্বাস্থ্যসম্মত ভাবে করোনাকে প্রতিরোধ করে করা সম্ভব ততটুকুই করতে হবে। সেটার জন্য কিন্তু আমাদেরকে পুরো ঢেলে সাজাতে হবে। আমাদের হয়তো বসার জায়গা দূরে দূরে দিতে হবে। যেমন ওই যে মসজিদে দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে বলা হয়েছে। অফিসেও কিছুদিন আগে একজন মন্ত্রী বলেছেন যে অফিসে সবাইকে আসা দরকার নেই, 25% লোক আসলেই হবে, বাকিরা ঘরে বসে কাজ করবে। তো এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের করতে হবে, অফিসে যেন গাদাগাদি করে এক রুমে অনেক লোক বসতে গিয়ে একজনের থেকে আর অন্যরা সংক্রামিত না হয়। দূরে বসে মিটিং করতে হবে, প্রয়োজনে অনলাইনে মিটিং করতে হবে। তা এইভাবে আমরা করোনা থেকে মুক্ত থেকে মানসিকভাবে রিল্যাক্স এবং অস্থিরতা মুক্ত ভাবে চলতে শিখতে হবে। তো সেটার জন্য আমরা কি কি করব? মাস্ক পরবো, আমরা গ্লাভস পরবো, এবং দূরত্ব বজায় রাখবো। আর অকারণে বাইরে ঘোরাঘুরি করবো না। যেমন আমি টিনেজারদেরকে কাউকে কাউকে পাই, তারা ঘরে বসে অস্থির হয়ে গেছে। কেন? যে বাইরে ঘোরাঘুরি করতে পারছি না। তো ঘোরাঘুরি এত করতে হবে কেন? এখন তো আমরা ভিন্ন পরিস্থিতিতে আছি। আর বাইরে যদি এমন হতো বন্যার জলোচ্ছ্বাস, টর্নেডো হতো, তাহলে কি আমরা বাইরে যেতাম? ঘরে থাকতাম। করোনা আমাদেরকে ঘরে এনেছে। ঘরে আনার মানে কিন্তু আমরা একটা সময় পেলাম। আমরা এখন চিন্তা করবো যে আমরা এখন এই পরিস্থিতিতে কি করে এখন বেঁচে থাকবো, কি করে আমরা আমাদের সময়টাকে আহ অর্থপূর্ণ করে তুলবো, আনন্দপূর্ণ করে তুলবো। বরং পরিবারের মানুষকে সময় দেই, দেখা গেল যে পরিবারের সাথে অনেকের কিন্তু কনফ্লিক্ট দেখা দিচ্ছে। কারণ আমরা আমাদের যার যার ক্ষেত্রে হয়তো তথ্য নিলে জানা যাবে যে কি নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, এবং সেটাকে রিজলভ করার জন্য আমরা একটু সময় দেই। আমরা আরেকজনের কথাটা মনোযোগ দিয়ে শুনি, নিজেরটাও সুন্দর করে বলি, আরেকজনকে হার্ট না করে। তো এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি। বাস্তবে যেটা হয় যে অনেক কনফ্লিক্ট থাকে, আমরা কথা বলি না, না বলে আমরা সারাদিন বাইরে থাকি। তখন ওই লোকটা ফিরে আসলে আমরা খুশি হয়ে যাই। ওর সাথে যে যে গোলমালটা হয়েছিল ওইটা নিয়ে আর কথা বলার সুযোগ হয় না, কিন্তু আসলে কথা বলতে হবে। গোলমাল মুক্ত ভাবে আমরা একটা সুন্দর সময়ের দিকে যাব। এই করোনা আমাদেরকে নতুন করে বাঁচতে শেখাতে হবে, আমাদেরকেও শিখতে হবে। তো সেইটাই আমরা বরং খুঁজে খুঁজে বের করব যে কিভাবে আমরা সমস্যা মুক্ত ভাবে, সুন্দরভাবে, মানসিকভাবে চাঙ্গা থাকতে পারবো, মানসিকভাবে সুস্থ থাকতে পারবো, যেন আমরা শরীরগত ভাবেও এবং কি বলবো, আমরা পেশাগত ভাবেও যেন যোগ্য ভালো থাকি, থাকতে ফিট। পারি। জি স্যার। আচ্ছা, এটুকু বলে আমি থামি। আর কোন প্রশ্ন আসছে কিনা মানুষজনের হ্যাঁ, কমেন্ট? ধন্যবাদ নীলাভ, স্যার। আমি আমরা এখানে একটু যোগ করতে চাই যদি জি তোমার জি টাইম পারমিট করে, খুবই জি ম্যাম, অল্প বলেন। সময়। আমি স্যারের সাথে, স্যারের কথা থেকে আসলে একটা বিষয় যোগ করতে খুব মনে হচ্ছে স্যার, একটা ব্যাপার কিন্তু স্যার হয় যে আপনার একটা পরিবারে যদি 5 জন মানুষ থাকে, সেখানে 5 জন কিন্তু একরকম করে ভাববে না। হয়তোবা যদি 3 জন সে ভাবছে যে হ্যাঁ আমি হয়তোবা আক্রান্ত হয়ে যেতে পারি, সে হয়তোবা স্বাস্থ্যসম্মত ভাবে সে তার ভাবনা চিন্তা বা আচরণগুলোতে কাজ করার চেষ্টা করছে। বাকি 2 জন হয়তো হতেই পারে যে
তারা আসলে এখনো ভাবতে পারছে না, কারণ ভাইরাস তো স্যার অদৃশ্য, এটা তো দেখা যায় না। আমি তো কি করে বিশ্বাস করব যে আপনি যে বলছেন যে ভাইরাসের মতো কিছু আছে সেটা আমাকে আক্রমণ করবে, আমি যতক্ষণ না সেটা দেখতে পাচ্ছি, আমি যতক্ষণ না সেটা আসলে মোকাবেলা করছি, ততক্ষণ পর্যন্ত তো আসবে না। আমি একদম একেবারে সাধারণ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি এবং তাদের সঙ্গে মানে খুবই তাদের চিন্তা ভাবনাগুলো এত বেশি স্ট্রং যে আমাকে কখনোই এগুলো আক্রমণ করবে না। এগুলা হচ্ছে এই যে ডক্টর, নার্স কিংবা যারা এই যে সমস্ত পিপিএ পরে বেড়াচ্ছে, এগুলা শুধুই অর্থের অপচয়। কারণ তার একটা শক্তিশালী বিশ্বাস হলো সে কোনো না কোনো ভাবে রক্ষা পেয়ে যাবে, কাজেই এগুলোর কোনো দরকার নাই। সে বাইরে যেতে খুবই আগ্রহী, তাকে অনেকটা জোর করে মানে আটকে রাখার মতো ব্যাপার আর কি। তো এখানে স্যার এটা তো ঠিক সত্যি কথা যে আমরা আমাদের দেশে এখনো আমরা বলবো যে এটা আমাদের বিসিপিএস এর দায়িত্ব, এটা আমাদের গোটা মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের দায়িত্ব যে এরকম সংখ্যাগুলোকে খুঁজে বের করা। আসলে আমাদের একটা সমাজে কত সংখ্যক মানুষ থাকতে পারে যে কোনো অসুবিধার জন্য তারা আসলে এটাতে মানে এই অল্প সময়ে তারা বিশ্বাসটা তৈরি করতে পারবে না। এটা তাদের যে দোষারোপ বা তাদের এটা অক্ষমতা আমি তা বলবো না, কারণ তাদের পূর্ববর্তী অভিজ্ঞতা, তাদের জীবনে বেড়ে ওঠার যে ধরন, তাদের যে জানার পরিসর, সমস্ত কিছু মিলিয়ে তারা এখন একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছে যে কি করলে তারা রক্ষা পাবে বা আসলে কি হবে সেই বিষয়গুলো নিয়ে। তো এরকম মানুষের সংখ্যা কেমন, তাদেরকে আসলে কোন কৌশলে বোঝাতে হবে, স্যার যেটা বললেন যে এখানে কিন্তু স্যার আমি যদি অনেক বেশি বোঝাতেও থাকি, তথ্য দিতে থাকি, সেটা কিন্তু হবে না, কারণ সে আসলে এখনো বোঝার পর্যায়টা আসে নাই, হয়তোবা আজ থেকে 6 মাস পরে সে বুঝবে। তাহলে সমাজে কিছু মানুষ থাকবে যারা আমি যখন যে তথ্যটা দিচ্ছি সেটাকে ঠিক সেভাবে বিজ্ঞানসম্মত ভাবে বোঝার চেষ্টা করবে। কিছু মানুষ থেকেই যাবে এই বিশ্বাসটাকে তারা নিতে চাইবে না কিংবা তারা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। তো তাদের জন্য আমরা আসলে কিরকম কৌশলের ভিতর দিয়ে যাব? যেমন একটা কৌশল তো আপনি স্যার বললেন, আমি সেটাকে আবার রিপিট করছি যে তাদের মধ্যে ইতিবাচক দিকগুলো কি কি আছে। তাদেরকে যদি আমরা পূর্ববর্তী কোনো একটা অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিই, যেমন ধরুন ডেঙ্গু বলেন, চিকুনগুনিয়া বলেন, সেটাতে সে কিংবা কখনো দেখেছে কিনা বা তার আশেপাশের মানুষ দেখেছে কিনা, হয়তোবা তার হয়নি। তাহলে এই যে হলো না, সে নিজেকে কিভাবে রক্ষা করলো, যেটা আমরা বলি যে প্রত্যেক মানুষের যেরকম কিছু ক্ষমতা থাকে, প্রত্যেক মানুষের কিছু গুণে থাকে যেটা দিয়ে সে মোকাবেলা করার জন্য তৈরি করতে পারে। তো এই গুণগুলো যদি মানুষের সামনে তুলে আনা যায়, এবং সেখানে তোলারও একটা বড় উপায় হচ্ছে মাত্র কথা বলা, স্যার যেটা বললেন। তো এই পরিবারের মধ্যে আসলে সামাজিক কাঠামোর মধ্যে আমরা আবারও যদি এই যে অন্যকে বোঝার মতো কথা বলার আর কাজগুলো যদি আমরা করতে পারি, যে আমি কোন কথাটা বললে আরেকজনের জন্য আসলে এটা কতখানি আহত হবে কিংবা সেটা তার জন্য অসুবিধা হয়ে যাবে, সেই ভাবনাগুলো রেখে যদি আমরা তাদের সাথে কথা বলি, এটা যদি আমরা গ্রহণ করি যে হ্যাঁ হবে, দুজন মানুষ আসলে মানবেই না, এটা তাকে দিলেও মানবে না, করলেও মানবে না, তাহলে এটা আমাকে আমার গ্রহণ করে নিতে হবে। যে মানুষটা মানছে না তার মানে সে আরো বেশি বিপদের মধ্যে আছে, তাহলে কিভাবে তাকে আমি ওই অসুবিধা থেকে বের করে নিয়ে আসতে পারি, তার মধ্যে কি কি আসলে গুণাবলী গুলো আছে কিংবা কি সামর্থ্য গুলো আছে, যেগুলা ওকে যদি আমি ধরিয়ে দেই, তাহলে হয়তোবা সে আরেকটু আগ্রহী হবে, হয়তোবা আজকে মানছে না, 2 মাস পরে মানবে। তাহলে এইভাবে করে আমরা যদি প্রত্যেকটা মানুষের নিজস্ব যে একটা স্বাতন্ত্র্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি তুলে আনতে পারি এবং তাদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে যদি তাদেরকে আমরা বুঝাতে পারি, তাহলে হয়তো বা যে সব থেকে অনেক বেশি যেটাকে বলে আমরা নন কমপ্লায়েন্ট বা যারা আসলে বুঝতে চায় না, তাদেরকে হয়তো বা বোঝানোর কাছাকাছি যেতে পারি। তো আমার কথা হলো যে আমাদেরকে গ্রহণ করতে হবে সমাজের প্রতিটা স্তরের মানুষকে, যে পর্যায়ে আছে, এবং সেই অনুযায়ী তাদেরকে বোঝানোর কৌশলটাও ঠিক করতে হবে। তাহলে হয়তো বা কমিউনিটি পর্যায়ে মানে দুর্যোগের মাত্রাটা কম হবে এবং সেখানে আমরা আরো একটু দ্রুত পৌঁছাতে পারবো মানুষের কাছে। থ্যাংক ইউ নীলা। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমরা কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে আমরা আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিছু মানুষের কিছু আচরণ মানে বিভিন্ন আচরণ এক একজনের মানুষের ক্ষেত্রে, এবং তাদের চিন্তা ভাবনার ধরনটাও ভিন্ন। একটা গ্রুপ আছে যারা হচ্ছে কোন রকম কোনো কেয়ার করছে না, এবং এই যে ম্যাম আপনারা যেটা বললেন যে আমাদের কিছু হবে না, অথবা হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস বা অনুভূতির জায়গা থেকে তারা বলছে যে এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা যদি চায় তাহলে একমাত্র হবে অথবা হবে না। এরকম কিছু বিশ্বাস বা ধারণা অনেকের মধ্যে কাজ করে, এবং তারা স্ট্রংলি বিলিভ করে যে তাদের এরকম কোনো এবং দিন শেষে কিন্তু স্যার তারা আবার খুব অসহায় বোধ করে। আমি অনেকে খেয়াল করে দেখেছি এই ওষুধগুলোকে হয়তো বা গুরুত্ব দিচ্ছে না বা ভাবতে পারছে না, তার মানে এই না যে তারা আসলে এই করোনার পরিস্থিতিটা নিয়ে ভাবছে না, তা কিন্তু না। তারা হয়তো প্রকাশ করছে না, কিংবা প্রকাশ করে ফেললে হচ্ছে এটা আমার নিজেকে ছোট করে ফেলা, যে আমি এটা করতে পারবো না, এরকম একটা অসুবিধা হয় যে আমি
আমি বলবো যে আমাকে আক্রমণ করতে পারে, এটাও একটা নিজেকে ছোট করা, যে আমি করোনা আক্রান্ত হয়ে যেতে পারি, এটা যদি আমি স্বীকার করে নিই, তার মানে এটা আমার একটা দুর্বলতারই আসলে বহিঃপ্রকাশ। তো এরকম নানা রকমের জি চিন্তা ম্যাম, ভাবনা মানুষের মানে মধ্যে কাজ করে, এরকম এক সেই ধরনের, জায়গাটা আসলে আমরা সচেতন করতে পারি মানুষকে। জি ম্যাম, মানে এক ধরনের মানুষের চিন্তা ধারণা এরকম, আরেক ধরনের মানুষ হচ্ছে যারা অতিরিক্ত আতঙ্কগ্রস্ত, যে হচ্ছে মানে ছোট ছোট বিষয়ে মনে হচ্ছে যে এই মনে হয় আমার করোনা হয়ে যাবে, বা আমার মনে হয় কোনো একটা সমস্যা হবে, আমি মনে হয় আরো তীব্র কোনো জটিল সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি, এরকম হচ্ছে আরেক ধরনের মানুষ আছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যাদের অলরেডি করোনা হয়েছে, মানে যারা অলরেডি করোনা আক্রান্ত, তারাও অনেক রকম জটিলতার সম্মুখীন হচ্ছে। তো আমরা আসলে এই কয়েক ধরনের মানুষকে দেখছি যাদের চিন্তা ভাবনার ধরনটাও আলাদা, এবং যাদের আচরণ এবং তাদের জীবনের সমস্যাগুলো আলাদা। এবং আরো কিছু মানুষ আছে যারা ধরেন ম্যাম, যারা রেগুলার আমরা কাজ করছি বা রেগুলার কাজ করে তারপর তাদের দিন যাপন করতে হচ্ছে, তো তারা যদি অনেক ক্ষেত্রে বুঝতেও পারে যে বাইরে যাও তাদের জন্য রিস্কি, তারপরেও কিন্তু তাদের জীবন ধারণের জন্য তাদের বের হতে হচ্ছে, অনেকে বাধ্য হয়ে অফিসে যেতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে আসলে তারা কি করতে পারে, এই বিষয়গুলো অনেকের জন্য মেনে নেওয়াটাও তাদের মনে অনেক চাপ তৈরি করছে। তো এই চাপগুলো আসলে তারা কিভাবে মোকাবেলা করতে পারে? আপনারা যেটা বললেন যে এই সব অবস্থায় সর্বোপরি যেভাবে সচেতন থাকা যায় এভাবে আসলে চেষ্টা করা। আর ওনাদের এই যে মনস্তাত্ত্বিক যে পার্থক্যগুলো হচ্ছে, আমরা যে কয়েক ধরনের মানুষের চিন্তা বা আচরণ দেখলাম, এই পার্থক্যের জায়গাগুলোর মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা যদি একটু আপনারা করতে পারেন, যে এই পার্থক্যগুলো আমরা কেন দেখতে পাচ্ছি, কি কারণে হচ্ছে, কেউ খুব সচেতন, কেউ একদমই সচেতন না, কেউ এই যে মানুষের একসেপ্ট করতে পারছে না, আবার কেউ একসেপ্ট করছে পজিটিভলি। অনেকের মধ্যে আবার আমরা এই বিষয়গুলো দেখছি যারা খুব পজিটিভলি নিচ্ছেন, যে ওরা তুমি ভাবছে যে বলছো এই যে সময়টা মানুষের এটা আমাদের জন্য একটা অপরচুনিটিও। অনেকে এই সিচুয়েশনটাকে পজিটিভ ভাবেও দেখছে, অনেকে বলছে যে পৃথিবীটা আবার রিকভার করছে, পরিবেশের অনেক উন্নয়ন হচ্ছে, আমরা পরিবারের সাথে ভালো সময় দিতে পারছি। তো অনেকে আবার পজিটিভ চিন্তাও করছে। এই যে সবার যে চিন্তার ভিন্নতা, এই এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো কি কারণে হচ্ছে, এই ব্যাখ্যাগুলো যদি একটু আপনারা আমাদেরকে শেয়ার করেন। না, এইটা আমি একটু বলি একটু সংক্ষেপে, যে সেটা হলো যে স্যার বলতে পারেন স্যার। মানুষ তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য আছে, কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে সার্ভাইভাল স্ট্র্যাটেজিটা কি, কোন পার্থক্যটা আমাদেরকে রিস্ক বাড়িয়ে দিচ্ছে, আমরা সেগুলো একটু কমিয়ে আনবো। আর যে পার্থক্যের মধ্যে ভালো যে গুণগুলো আছে, যেমন একজন লজিক্যালি বাস্তবতাকে বুঝে স্বাস্থ্যসম্মত ভাবে চলতে পারাটা, এবং স্বাস্থ্যসম্মত ভাবে চলার ভিতর দিয়ে তার কর্মটা চালু রাখা, জীবনটা চালু রাখা, এইটা হবে বেস্ট। এখন যিনি রিস্কটা বাড়িয়ে ফেলছেন, যিনি ডিনাই করছেন, যিনি কি বলা যায় ঘুমাতেই পারছেন না, যিনি মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন না, তাহলে তো তার লাইফটা বোঝা হয়ে যাচ্ছে। তাকে দেখবে কে? তাকে দেখার জন্য তাহলে আরো 2-3 জন লোক লাগবে। এখন সেলফ কেয়ার এবং ইন্টারপার্সোনাল কেয়ার দুটোই আমাদের লাগবে, এবং একজন আরেকজনকে আমরা মনে করিয়ে দিব, হ্যাঁ তুমি না হয় এটা মনে করছো, কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী তুমি এভাবে চলবা। কেন চলবা? তুমি যদি লজিক্যালি বুঝে চলতে পারো চলবা, আর যদি না পারো তাহলে তো আমরা যেহেতু বলছি, সবাই মিলে বলছি, এটাকে মানবা। সেটাও যদি না পারো তাহলে হচ্ছে ওই যে ফাইন করবে, পুলিশ এসে, সরকার এসে ফাইন করবে, এবং অনেক দেশে কারফিউ দেওয়া হয়েছে, তখন ইম্পোজ করতে হবে। আর যদি আমি বুঝে ফেলি এখন এই নিয়ম, বাঁচার হচ্ছে এই নিয়ম, তাহলে এইভাবে চলতে হবে। যেমন একটা প্রাণী করলে, একটা পাখি কিংবা ছোট ছোট প্রাণী, তারা মা বাবারা তাদের ছোটদেরকে, বাচ্চাদেরকে ট্রেনিং দেয় কি করে সে সার্ভাইভ করবে অন্য প্রাণীর আক্রমণ থেকে। তা মানুষকেও একই জিনিস করতে হবে। করোনা যেহেতু আমাদেরকে আক্রমণ করেছে, আমাকে বুঝতে হবে করোনাটা কি। করোনা আমি আমার মতো করে বুঝলে হবে না, করোনাকে যতটুকু বোঝা গেছে সাইন্টিফিক্যালি সেটাকে গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী আমাকে চলার অভ্যাসটা গড়ে তুলতে হবে, আবার এই চলার লজিকটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এইটা আমি মানি না, আমার কিছু হবে না, এগুলো হচ্ছে ডিনায়াল। এই ডিনায়াল মুক্ত ভাবে, কারণ বাস্তব যা, আমাকে সেভাবেই চলতে শিখতে হবে। তো এখন আমাদের মধ্যে বাস্তবভাবে চিন্তা করার মতো মানুষ, সেটা লাগবে। আমাদের এডুকেশন কিন্তু মানুষকে বাস্তবভাবে চিন্তা করতে শেখাবার কথা, লজিক্যাল থিঙ্কিং, বাস্তবসম্মত চিন্তা, এবং প্রবলেম সলভিং কি করে করতে হয়। প্রবলেম সলভিং আমি যা বললাম এটাই তো সলিউশন না, আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোনটা বেস্ট সলিউশন। আমি অল্টারনেটিভ ভাবতে পারি, দেখি এটা দিয়ে হয়, দেখি ওটা দিয়ে। আমি না বুঝে ট্রায়াল করতে গিয়ে আমি যেন রিস্কটা না বাড়িয়ে ফেলি, আমি সার্ভাইভালের দিক থেকে যেন
আমি পিছিয়ে না পড়ি। তো এই যে সার্ভাইভাল স্ট্র্যাটেজিটা করোনার কারণে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এবং এটা যত বেশি আমরা সুন্দরভাবে করব ততই আমি মানসিকভাবে পিসফুল থাকবো এবং আমি প্রোডাক্টিভ থাকতে পারবো। আমি নিজে যেমন পারবো অন্যদেরকেও আমরা পারবো, একটা কমিউনিটি, সাপোর্টিভ কমিউনিটি গড়ে তুলতে পারবো। নাজমা যেমন বলছিল যে আমরা ক্লিনিক্যাল সাইকোলজি যেভাবে করেছি, কিন্তু এটা শুধু ক্লিনিক্যাল সাইকোলজি, সারা দেশের জন্যই দরকার। আমরা এখন যারা যেমন সরকার থেকে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছে, প্রণোদনাটা হচ্ছে কি আমাদেরকে মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা, মানুষের জীবনের যে গতি ওটাকে চালু রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। এখন কিন্তু ধনী গরিব সব একাকার হয়ে গেছে অনেক দিক থেকে। কারো হয়তো অনেক টাকা আছে কিন্তু সেই টাকা হয়তো তার হাতে নাই, কিন্তু তাকেও কিন্তু দেখা যাবে যে হয়তো রিলিফ নিতে হতে পারে, কারণ তার হাতে যদি খাওয়াটা না থাকে, এই বেলা খাওয়াটা না থাকে, 2-3 দিন না খেয়ে থাকে, এটা তো সে মারা যাবে। তো সেই জন্য এখন আমরা কি বলা যায়, সার্ভাইভালের জায়গায় মানুষের যে বেসিক চাহিদা, বাঁচার চাহিদা, খাওয়া পড়ার চাহিদা, স্বাস্থ্যের যে চাহিদা, সেইটাকে বড় করে দেখতে হবে। এবং ওই যে চাইনিজ ভদ্রলোকের কথা বলেছে একজন ব্যবসায়ী, উনি বলেছেন যে এখন সবচেয়ে কাজ হচ্ছে বেঁচে থাকাটাকে সবচেয়ে প্রাধান্য দেওয়া। বেঁচে থাকলে পর সে আরো অনেক কিছু করতে পারবে, সে ব্যবসা করতে পারবে, সে কাজ করতে পারবে। কিন্তু আমরা কাজ করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে যদি আমি রিস্কটা বাড়িয়ে ফেলি, তাহলে আবার যেটা হচ্ছে যে আমার কিন্তু বেঁচে থাকাটাই গ্যারান্টি থাকছে না। তো এইখানে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। আমি আমার সেফটিটাকে পারসিভ করতে হবে, কোথাও রিস্ক আছে কিনা রিস্কটাকে পারসিভ করাটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি ডিনাই করলে ওটা সত্য হয়ে যাচ্ছে না, যেটা সত্য ওটাই সত্য। তো আমরা তাহলে একটু ডিফেন্সিভ ভাবে চলবো। আমরা ধরে নিব যে ডক্টর ফেরদৌস খন্দকার যেটা বলছেন নিউ ইয়র্ক থেকে, যে আমি ধরে নিব আরেকজনের করোনা আছে, তাহলে আমি কি করবো, একটু মাস্ক পরে চলি, একটু দূরত্ব বজায় রেখে চলি, কাজ করতে একটু ডিফেন্সিভ ভাবে চলি। এইভাবে আমাদের কিছুদিন চলতে হবে। আমরা অন্তত করোনার এই যে সংক্রমণের যে মাত্রাতিরিক্ত অবস্থার দিকে যাচ্ছি, বাংলাদেশ একটা খুবই খারাপ একটা অবস্থার দিকে আমরা চলে গেছি। এখন কিন্তু করোনা আক্রান্ত হওয়ার চান্সটা অনেক বেড়ে গেছে, বেড়ে যাবে। যে লকডাউনটা উঠে যাওয়ার পর মানুষ যদি দূরত্ব মেনটেন না করে চলে, মাস্ক না পরে চলে, কাজকর্ম করতে গিয়ে কাছাকাছি এসে যায়, তা একজন আক্রান্ত হলে একজন থেকে কিন্তু দেখা গেছে যে একজন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন। সুতরাং একটা সোর্স থেকে 1000 কেন, তার চেয়ে বেশি লোক হতে পারে। তো এই রিস্ক আমরা নিতে পারি না। তা আমরা তো সেজন্য করোনা থেকে প্রতিরোধমূলক একটা কালচার গড়ে তুলতে হবে, যেটা হবে সার্ভাইভাল নিশ্চিত হবে এবং আমাদের জীবনটা নিশ্চিত হবে। তো সেটার জন্য আমরা কোলাবোরেশন, কোঅপারেশন এবং কমিউনিটিটাকে রেজিলিয়েন্ট ভাবে রিনিউ করতে হবে, সাপোর্টিভ রিলেশন গড়ে তুলতে হবে, সহযোগিতা সহমর্মিতা সম্পর্ক গড়ে তুলতে হবে। সেটা পরিবারের ভিতরে এবং পরিবারের বাইরে, প্রতিবেশী সহ যার যার বিভিন্ন কমিউনিটি গ্রুপের মাধ্যমেও সেটা হতে পারে। তো ওইটাই হচ্ছে বড় কথা। এবং আমরা সাইকোলজিস্টরা এটা গড়ে তুলতে সাহায্য করতে পারবো। আমরা মানুষের কি নিয়ে সমস্যা হচ্ছে, কি নিয়ে বিতর্ক হচ্ছে, কি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে, এগুলো শুনবো। আমরা যেমন আমরা কাপল থেরাপি করি, আমরা করি, ফ্যামিলি থেরাপি করতে পারবো, আমরা গ্রুপ কনসালটেশন করতে পারবো, একটা কমিউনিটি মেন্টাল হেলথ কিংবা কমিউনিটিটাকে বিল্ড আপ করে পজিটিভ দিকে নিয়ে আসার জন্য আমরা কাজ করতে পারবো, ট্রেনিং দিতে পারবো। আমি মনে করি যে আমরা সরকারের জন্য উপযুক্ত পলিসি ডেভেলপমেন্টও সেরকম গবেষণা করে সেরকম আমরা একটা কি বলবো স্বাস্থ্যসম্মত সুস্থ পলিসি এবং জাতীয় পলিসি ও ডেভেলপমেন্টে আমরা কন্ট্রিবিউট করতে পারবো অ্যাজ এ সাইকোলজিস্ট, অ্যাজ এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো সেটা দিয়ে আমাদের মধ্যে চর্চাটা বাড়াতে হবে। আমরা যা ঘটছে চারিদিকে এটার অর্থটা বুঝবো এবং অর্থ বোঝার পরিপ্রেক্ষিতে সঠিক গবেষণা এবং সঠিক কর্মসূচি আমরা প্রণয়ন করব। তো এটার জন্য আমরা মানুষের সাথে আরো বেশি ডায়লগ করতে চাই নিজেদের মধ্যে, এবং আমাদের বাইরে যারা আছে তাদের সাথেও ডায়লগ করার মাধ্যমে আমরা একটা ঐক্যমতে পৌঁছাবো, যেটা হবে বিজ্ঞানসম্মত, যেটা হবে স্বাস্থ্যসম্মত, যেটা হবে মনোবিজ্ঞানের জ্ঞান সম্মত। আচ্ছা, এটুকু বলি। যদি আজকে আর জানি না কত সময় আছে, কিংবা কারো যদি কোনো বার্নিং কোশ্চেন এসে থাকে আমরা তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। নীলাভ, তুমি এরপর দেখো কিভাবে কনক্লুশনের দিকে যেতে পারো আজকের প্রোগ্রামটা। নীলাভ, কি হলো? ও নাই হয়ে গেল তো।
আমি মনে হয় স্যার ওর একটু নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে। স্যার আমি আপনার সাথে এখানে আরেকটু যোগ করি নীলাভ আস্তে আস্তে এর মধ্যে। আমার কাছে মনে হয় যদি একটু ব্রিফ করে বলি যে কেন মানুষের অসুবিধাগুলো হয়। একটা তো আছে ধরেন কিছু মানুষ হয়তো বা কিছু ক্ষুদ্র ব্যবসা বা এমন কিছু উদ্যোগ নিয়েছে যেটা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের জন্য আসলে আমরা তাদের দরকার আর্থিক, যেটা আপনি বললেন যে তাদের দরকার আর্থিক সহায়তা, সেখানে অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে। আর কিছু মানুষ আছে যারা এই অসুবিধাটা যাদের জন্য দীর্ঘায়িত হচ্ছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে হয়তো অসুবিধাটা করোনার আগেও আমার মধ্যে ছিল, আমি সেটা তখন অতটা খেয়াল করি নাই। এখন করোনা আসাতে আমার সময়টা এখন আসলে 10 গুণ বেড়ে গেছে, সমস্যাগুলো অসুবিধাগুলো আমার 10 গুণ বেড়ে গেছে। তো এই যে আপনার যখন দিনের পর দিন যখন একটা একটা করে অসুবিধা জমতে থাকে, তখন মানুষ কিন্তু অসহায় হয়ে যায়। কেউ কেউ আছে যে ছেড়ে দেয়, তারা খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেয় যে আমাকে দিয়ে আর সম্ভব না, আমি আর পেরে উঠবো না। তার মানে হচ্ছে তারা খুব অসহায় হয়ে গেল, তাদের অস্থিরতাটা আরো বেড়ে গেল, যেটা আপনি উল্লেখ করছিলেন। তো ওই জায়গাগুলোতে মানুষের যেটা এখন আমরা মনে রাখতে পারি যে করোনা কিন্তু আগামী মাসেই চলে যাচ্ছে না, কিংবা আগামী 2 মাসেই চলে যাচ্ছে না। তাহলে আমি যে যে কাজগুলো জমিয়ে রেখেছিলাম, যেগুলো এখন আমার মধ্যে অনেক বেশি চাপ তৈরি করছে, এখন থেকে আমি কিন্তু একটা একটা করে আমার করণীয় গুলোকে ঠিক করতে পারি যে আগামী 2 মাস বা 3 মাসে আমি কি কি কাজগুলো শেষ করে ফেলতে পারি, যাতে করে আমি মানসিকভাবে একটু হালকা বোধ করবো, আমার ভাবনার ক্ষমতাটা বাড়বে, আমার আমার আশেপাশের মানুষজনের সাথে যোগাযোগ করার আমার ইচ্ছাটাও তৈরি হবে, আমি সেভাবে নিজেকে সক্রিয় করে নিতে পারি। আর আরেকটা দল আছে, যেটা নীলাভ যেটা বলছিল, যে তারা আরেকটা দলও আছে যারাও কিন্তু একইভাবে আসলে কষ্টের মধ্যে আছে, যারা বিষয়টাকে অতিরিক্ত উদ্বেগের সাথে নিচ্ছে, অতিরিক্ত তারা কাজ করে। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাই, তারা যদি দিনে 3 বার 4 বার করে গোসল করছে হয়তোবা, তারা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বা এত বেশিবার করে হাত ধুচ্ছে, তাদের কিন্তু আরেকটা লক্ষণ কিছু তৈরি হয়ে যেতে পারে। তারাও কিন্তু একইভাবে ঘুমের সমস্যায় ভুগছে, তারাও একইভাবে রাত্রেবেলা ভীষণ দুঃস্বপ্ন দেখছে। তো এই দলটার ব্যাপার হচ্ছে যে সেখানেও তাদের আবার একটু ফিরে দেখা দরকার যে আমি আসলে কিভাবে ভাবছি, যে কারণে আমি রাতের বেলা দুঃস্বপ্ন দেখছি। এবং তারা কিন্তু আবার সকালবেলা উঠে সেটা স্বপ্নটা নিয়ে কিন্তু আবার একটা ভাবনার চক্রে ডুবে যাবে, মানে আমি এত একটা খারাপ স্বপ্ন দেখলাম, নিশ্চয়ই আমার ক্ষতিকর কিছু একটা হয়ে যাবে। তাহলে আবার আরেকটা উদ্বেগ কিন্তু যোগ হলো। আজকে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে উনি ঘুম থেকে উঠার পরপরই ওনার মাথাটা একটা চক্কর দিয়ে উঠে, যে ওনার কিছু একটা রোগ হয়েছে। উনি কয়েকজন ডক্টরকে কনসাল্ট করেছেন, আসলে রোগটা কি। আমি কথা বলে যতটুকু বুঝলাম, ওনার আসলে অতিরিক্ত ক্লান্তি ভর করেছে। মানে ওনার যেটা হয়েছে যে এখন উনি কাজ করতে অফিসে যাচ্ছেন না, কাজ করছেন না, কিন্তু বাসায় থেকে তার কাজের মাত্রাটা অতিরিক্ত বেড়ে গেছে। তার আশেপাশের যে আত্মীয় স্বজন যারা যেরকম অসুবিধায় আছে, সমস্ত কিছু তাকে বরাবর দেখতে হচ্ছে, সে সেগুলো সমাধানও করতে পারছে না। কিন্তু যেহেতু প্রতিনিয়ত এই অসুবিধাগুলোর ভিতর দিয়ে যেতে হচ্ছে, তার চাপের মাত্রাটা অনেক। আর চাপটাকে যদি আমরা বলি যে চাপের মাত্রা বেড়ে যাওয়া মানে, স্যার আমরা জানি যে তাদের মধ্যে একটা শারীরিক ভাবে একটা পরিবর্তন আসে, কিন্তু তাদের হরমোনের একটা পরিবর্তন আসে, অটোমেটিক তাদের বডিটা হয় ছেড়ে দিবে। যারা অতিমাত্রায় চাপের ভিতর দিয়ে যাবে, তারা একেবারে অবসন্ন হয়ে যাবে, তারা ছেড়ে দিবে যে আমার পক্ষে আর কিছু করা সম্ভব না, মানে শরীরে আর কোনো শক্তি তারা খুঁজে পাবে না। এটা হচ্ছে অতিরিক্ত ক্লান্ত হওয়ার ছাপ। আর কিছু মানুষ হবে অতিরিক্ত সক্রিয় হয়ে যাবে, যেটা তার ব্রেইনটাই তাকে আসলে সক্রিয় করে দিচ্ছে। তাহলে নীলাভ যেটা শুরুতে যেটা বলছিলেন, যেটা আমরা ওই সিগন্যাল গুলোকে আমাদের খেয়াল করতে হবে আসলে, যে আমি কি অতিমাত্রায় সক্রিয় হয়ে গেছি, যেটা আমাকে আবারও কোনো একটা অসুবিধার মধ্যে ফেলতে পারে। সেটা স্বাস্থ্যগত অসুবিধা হতে পারে, এটা আমার আশেপাশের লোকজনের সাথে সম্পর্কের দিকে হতে পারে। তাহলে ওই জায়গাগুলোকে আমার ওই মানে আমরা কি বলতে পারি যে ওই চিহ্নগুলোকে বা ওই লক্ষণগুলোকে খেয়াল রাখতে হবে। কিছু কিছু ব্যাপার তো আছে, যেমন এখন আমাদের অনেক রকমের সহায়তা অ্যাভেলেবল আছে। যেমন একটা যদি আমি চোখটা বন্ধ করে যদি একটু ঠান্ডা মাথায় একটা খালি নিঃশ্বাসটা নেই, বুক ভরে যদি আমি একটা নিঃশ্বাস নিই, তাহলে কিন্তু মুহূর্তের জন্য আমার শরীরটা শান্ত হবে। মানে এই সমস্ত পরিস্থিতিতে দরকার হচ্ছে নিজেকে শান্ত করা, শরীরটাকে শান্ত করা, নিজের শরীরটাকে এমন একটা আবার একটা মেসেজ পাঠানো বা একটা সিগন্যাল দেওয়া যে না, আমি যতটা বিপদ ভাবছি আমি আসলে ততটা বিপদে নেই, আমি একটু আরাম করার চেষ্টা করতে পারি, এবং যত বেশি আমি আরাম করার চেষ্টা করতে পারবো, তত বেশি আমি আসলে কাজের মনোযোগ বাড়াতে পারবো, তত বেশি আমার ছেলে মেয়েকে বলি, আমার স্বামী সন্তান বলি, তাদেরকে আমি আরো বেশি খেয়াল রাখতে পারবো, আমি আমার নিজের যত্নটা করতে পারবো, অন্যের যত্নটা নিতে পারবো। তাহলে যখনই আমাদের এই লক্ষণগুলো আমার শরীরের সীমাটা অতিক্রম করে ফেলবে, আমি দেখতে পাবো যে আমার শরীর নিতে পারছে না, তখনই আমাকে খেয়াল করতে হবে যে তাহলে এই পর্যায়ে আমার এই লক্ষণগুলোকে কমাতে হবে, আর বাড়তে দিতে দেওয়া যাবে না। এরপরে যদি সেটার জন্য আমাদের নানা রকমের সহায়ক ভিডিও আছে, সেগুলো আমাদের অডিয়েন্সরা খেয়াল করতে পারেন। এরপরে যদি দেখা যায় যে না, এই মাত্রাটা বেড়েই চলেছে আসলে, এমনকি সেটা 15 দিন হয়ে গেছে বা 1 মাস হয়ে গেছে, আমি আসলে ঘুমাতেও পারছি না, আমি হয়তো বা কোনো
ডক্টরকে ফোন দিয়ে ঘুমের ওষুধটাও শুরু করে দিয়েছি ইতিমধ্যে, সেটা দিয়ে আমি খুব একটা ফলপ্রসূ পাচ্ছি না, কিংবা ঘুমের ওষুধটা লাগছেই প্রতিনিয়ত। তো সেগুলা কিন্তু আমার জন্য বড় একটা মার্কার, যে একটা মাইল ফলক, যেটা আমাকে জানান দিচ্ছে তার মানে আমার সহায়তা দরকার। এবং সেখানে আমি অবশ্যই বলবো যে আমাদের একটা মানে প্ল্যাটফর্ম আছে, আমার নীলাভ এই তথ্যগুলো দিয়ে রাখতে পারেন, যে সেখানে মানুষ এখন সরাসরি নিজেরাই সাপোর্টটা নিতে পারবেন, কোন রকম শারীরিক ভাবে যোগাযোগ না করে তারা এই সহায়তাগুলো নিলে দেখা যাবে ওষুধ ছাড়াই তারা ভালো থাকতে পারবেন। আর যে পর্যায়গুলো বললাম যেখানে ওষুধ লাগবে সেখানে তো আমরা ওষুধের সাহায্য তারা নিবই, সেই সহায়তাগুলো নেওয়ার জন্য আমরা মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সাথে কথা বলতে পারি বা তাদের সাথে আমরা আলোচনা করতে পারি কি করব। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। আমরা আরো কিছু বিষয় একটু দেখি। আমরা অনেকগুলো প্রশ্ন এসছে, আমরা যদি প্রশ্নগুলোর একটু উত্তর দেই, তারপর আমরা ওভারঅল সমাধানের দিকে চলে যাই। আমার মনে হয় যে আমরা অনেক আলোচনা করেছি, যে বিষয়গুলো অলরেডি আমরা অনেকেই ফিল করি এবং আমরা জানি, কিন্তু আমরা একটু আমাদের মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো জানলাম। আর তার সাথে আমরা একটু সমস্যাগুলো যদি দেখি। একজন প্রশ্ন করেছেন, does clinical psychology only focus on problem or it also deal with exploring human potential and achieving excellence by human being? মানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমরা কি শুধু প্রবলেম নিয়ে কাজ করি, নাকি মানুষের পটেনশিয়ালিটি বা হিউম্যান বিইং এর এক্সিলেন্স বা এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি, বা হিউম্যানের আদার কোয়ালিটির জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি, আদার ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে কাজ করি? এটা একটা প্রশ্ন আছে। তো এই প্রশ্নের উত্তরটা আচ্ছা, আমি একটু কুইকলি দিয়ে দেই। জি স্যার, একদম সংক্ষেপে স্যার। যখন মানুষ ডিস্ট্রেসে পড়ে যায়, ওই ডিস্ট্রেস দূর করাটা একটা কাজ। আমরা যদি আরেকটু আগে ওখান থেকে যে শিক্ষাটা পাবো, যে কারণে ডিস্ট্রেসে পড়ে যাচ্ছে মানুষ, সে কারণটা জানার পর ওইটা যেন না পড়ে, সেটার জন্য আমরা তাকে এডুকেট করতে পারি, তখন হবে এটা প্রিভেন্টিভ ওয়ার্ক। এমনকি আমরা হেলথ প্রমোশন কাজ করতে পারি, যে আমরা যেই লাইফস্টাইলে চললে মানুষ ডিস্ট্রেস মুক্ত ভাবে জীবনটা চালাতে পারে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, সেগুলো আগের থেকে করা যেতে পারে। তাহলে আমি পজিটিভ থেকে নেগেটিভ সব এন্ডেই আমরা কাজ করব। তবে হয় কি, যেহেতু মানুষের কি বলা যায়, ডিস্ট্রেস পিপলের সংখ্যা বেশি, আমাদেরকে হসপিটালে বসে কেস দেখতেই অনেক সময় দিতে হয়। কিন্তু আমরা যদি কমিউনিটি সাইকোলজি করি, আমরা যদি মোর পজিটিভ সাইকোলজি করি, আমরা যদি যেসব কারণে একটা সমাজে মানুষ ডিস্ট্রেসে পড়ছে সেই কারণগুলো দূর করার জন্য কাজ করি, তাহলে কিন্তু আমরা প্রিভেন্টিভ ওয়ার্ক গুলোই করবো। তো সেটা ওখান থেকে আমরা যদি যেমন বাচ্চাদেরকে জানি যে বাচ্চারা কেন স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, যে কোন বয়সে তার ভিতরে কি হচ্ছে, সেটা যদি আমরা জানার পর আমরা সেই রকম স্কুল পলিসি ডেভেলপমেন্টে হেল্প করি এবং টিচারদেরকে সেভাবে ট্রেনিং দেই, প্যারেন্টসদেরকে দেই, তাহলে কিন্তু বাচ্চারা আগের থেকে হেলথ প্রমোশনের মধ্যে থাকবে, এডুকেশন প্রমোট হবে। তো একইভাবে আমরা অন্যান্য সেক্টরেও সাইকোলজিকে পজিটিভলি এবং পটেনশিয়ালিটি বাড়াবার জন্য কাজ করতে পারি। সেই ধরনের সাইকোলজি কিন্তু আছে। আমরা সবসময় যে আমরা ইমার্জেন্সি কেস এবং ক্রাইসিস মধ্যেই থাকবো তা না, তবে যখন ক্রাইসিস হবে তখন কিন্তু এটাকে আমরা অস্বীকার করে চলতে পারবো না। ওটা তখন আমাদের ডিউটি হয়ে দাঁড়ায় যে ক্রাইসিস যে পড়েছে তাকে অবশ্যই ক্রাইসিস মুক্ত করতে হবে। আমিও যদি স্যার একটু অ্যাড করি, ওনার বিষয়গুলো ছিল যে আমরা কি শুধু প্রবলেম ফোকাস করি নাকি পটেনশিয়ালিটিও দেখি? আমরা কিন্তু বেসিক্যালি পটেনশিয়ালিটিও দেখি, কারণ আমরা হচ্ছে ওই মানুষের মধ্যে যে পটেনশিয়ালিটি গুলো আছে, এগুলোর মাধ্যমে সে তার কি নিজের প্রবলেম কিভাবে সলভ করতে হয়, এই বিষয়গুলোকে কিন্তু আমরা হাইলাইট করি। যেমন আমরা পজিটিভ ডায়ালগ নিয়ে কাজ করি, যে একটা মানুষের কি কি স্ট্রেংথ আছে, যেগুলোকে ইউজ করে সে তার প্রবলেমগুলোকে ম্যানেজ করতে পারে, নিজের প্রবলেম যেন নিজেই ম্যানেজ করতে পারে। এবং তার সাথে আমরা কিন্তু তার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজ করি। তো ওনার প্রশ্নের উত্তরটা যদি আমরা এইভাবেও দেই যে আমরা পটেনশিয়ালিটিটাও এক্সপ্লোর করি বেসিক্যালি, শুধু যে প্রবলেম নিয়ে কাজ করছি তা না। আমি যদি একটা কথা বলি, যে আমরা ডিস্ট্রেসের কথা বলছি, স্যার যেটা বলছিলেন যে এটা কি কেবল ধরার জন্য, আসলে দেখতে পাওয়ার জন্য যে এই হলো আমার অসুবিধা, আসলে আমার বাচ্চার এখন স্কুল বন্ধ, ওকে আমি পড়াতে পারছি না, ওর অসুবিধাজনক আচরণগুলো বেড়ে যাচ্ছে, তা এটাকে বলছি আমরা আসলে অসুবিধা। আমরা প্রথমত একটাকে আইডেন্টিফাই করি কি তার অসুবিধা, তারপরে তাহলে সমাধানটা কেমন করে হবে। সমাধানের ক্ষেত্রে কিন্তু তার ভেতরে কি আছে কোয়ালিটিস গুলো, সেটা আলটিমেটলি তার সমাধান। আসলে এরপরেই আমরা পরের স্টেপটাতেই আমরা চলে যাই যে তাহলে এই বাচ্চাটির মধ্যে কি কি আছে, এই মুহূর্তে সে কি কি করতে পারে, আসলে
এই বাচ্চাটি কি গল্প লিখতে পারে, এই বাচ্চাটি কি ছবি আঁকতে পারে, কিংবা এই বাচ্চাটিকে আসলে কোন একটা খেলা সে তার নিজেদের মধ্যেই করে, ভাই বোনদের মধ্যে কিংবা নিজের মতো করেই খেলতে পারে, সেখানে প্যারেন্টসরা আসলে কিভাবে তাকে সহায়তা করতে পারে। তার মানে অসুবিধাটা কেবল বুঝবার জন্য, যেন ব্যক্তি নিজে জানে যে আমার এই এবিসিডি একটা অসুবিধার জায়গা আছে, সেটাকে আমার একটা একটা করে সমাধান করতে হবে। আর সমাধান করার উপায়টা মূলত তার ভেতরে থাকা কোয়ালিটিস গুলো দিয়ে, তার আশেপাশে থাকা মানুষগুলোর সাপোর্টটা দিয়ে তাকে সমাধানটা করতে হবে। এছাড়া আসলে অন্য এমন কিছু নাই যেটা দিয়ে আমরা সমস্যাটাকে ফিক্স করতে পারি। সেখানে অবশ্যই তার কোয়ালিটিস গুলো তুলে আনতে হবে, যেন তার ক্ষমতা অনুযায়ী সে সর্বোচ্চ কর্মক্ষমতাটা অর্জন করতে পারে, সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। জি ম্যাম, তারপরে আরেকজনের একটা প্রশ্ন ছিল, সমস্যা শেয়ার করেছেন যে ওনার আম্মু বাসায় থাকেন না, সারাদিন হচ্ছে অন্য বাসায় চলে যায়, তারপর অন্য মানুষ থেকে অনেক কিছু নিয়ে আসে, এটা আসলে ঠিক পরিষ্কার না যে অন্য কিছু কিভাবে নিয়ে আসে, আর সারাদিন কথা বলতে থাকে, চুপ থাকে না, ঘুমায় না, হাজবেন্ড চিলড্রেন কাউকে লাইক করে না, আমাদের সাথে খারাপ বিহেভিয়ার করে, পান ছাড়া কিছু খায় না, একেবারে অন্য মানুষের কাজ করে। এই অবস্থায় আমার কি করণীয়? মানে উনি বাসায় থাকেন, বয়স কত তার? উনি এত বিস্তারিত কিছু বলেননি, উনি বলেছেন যে ওনার আম্মা, ওনার মা বয়স্ক। হ্যাঁ, উনি এখানে কিছু মেনশন করেন নাই, ওনার আম্মা যেহেতু তাহলে একটু বয়স্ক হয়তো বা হবেন। আচ্ছা, যিনি বাসায় থাকতে চান না, ঘুমান না, বাসায় থাকতে চান না, তেমন একটা ঘুমায় না, খায় না, শুধু পান খায়, আর হচ্ছে সে বাসার মানুষদেরকে পছন্দ করে না, তার বাচ্চা মানে তার সন্তান বা তার হাজবেন্ড, সে বাইরের মানুষের সাথে গল্প করতে পছন্দ করে, এবং বাসায় আসলেও সে অনেক অনেক কথা বলে, চুপ থাকে না। তো এই অবস্থায় কি করণীয়? জি ম্যাম। কি নিয়ে কথা বলে সেইটা তো জানা দরকার আমাদের। জি স্যার, একই সাথে আমার মনে হয় তাকে বোঝা দরকার আসলে ওনার ভেতরে কি ঘটছে, উনি আসলে কি ভাবছেন, ওনার এবং সেটা কত সময় থেকে হচ্ছে, এটা কি একদম হঠাৎ করেই তৈরি হয়ে গেল, নাকি এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে বেড়েছে। তাহলে সেই সময়টা থেকে, যে একটা সময় হতে পারে যেমন উনি যখন ভালো ছিলেন, যখন এই অসুবিধাগুলো ছিল না, তখন উনি কেমন ছিলেন আসলে, তখন উনি কি করতেন, তার স্বামী সংসার বা সন্তানদের জন্য উনি কিভাবে কাজ করতেন, ওনার মধ্যে কি কি জায়গাগুলো ছিল যা দিয়ে উনি সংসারটাকে আগলে ধরে থাকতেন বা ছিলেন, সেই সময়টা ওনারা একটু খেয়াল করতে পারেন কিনা, তাহলে দেখতে পারবেন যে আসলে মা হিসাবে উনি হয়তো অনেক কিছুই করেছেন পরিবারটার জন্য, তার সন্তানের জন্য বা স্বামীর জন্য, কিন্তু এর ভিতর দিয়ে কিছু একটা পরিবর্তন কোথাও ঘটে গেছে, যেটা তার চিন্তা ভাবনায় এবং আচরণে এই পরিবর্তনটা এনে দিয়েছে। তো যদি কেউ একজন থাকেন এই মুহূর্তে, হতেই পারে যে উনি তার ছেলে মেয়েদের সঙ্গে আসলে খুব একটা মানে ফিল করছেন না যে কথা বলা যায়, তাহলে এমন কেউ আছেন কিনা যার সাথে উনি একটু সহজ বা একটু ওনার মতো করে কথা বলতে পারেন, মন খুলে কথা বলতে পারেন, তাহলে এমন কারো একজনের সঙ্গে ওনাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে। এটা যে পেশাজীবী হতে হবে তা কিন্তু না, ওনার বলয়ের মধ্যে যদি কেউ থাকেন যে উনি যার সঙ্গে কথা বলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মন খুলে উনি ওনার অবস্থাগুলোকে শেয়ার করবেন, তাহলে ওনারা কিছু তথ্য পেতে পারেন যে কোন অবস্থার প্রেক্ষিতে ওনার মধ্যে এই পরিবর্তনগুলো হলো। এবং সার কথা হলো যে তাকে খুব মনোযোগটা দিতে হবে, তার কিছু যত্ন আত্তি আর একটু বাড়াতে হবে। এটা বোঝাই যাচ্ছে যে তার মধ্যে একটা বড় রকমের, স্যার যেটা বলছিলেন যে একটা অশান্তি চলছে, যেটা নিয়ে সে নিজেকে শান্ত করতে পারছে না, সেখানে তার একটা পারিবারিক সহায়তা প্রথমত খুব বেশি জরুরি। যার সাথে সামান্য পরিমাণ যোগাযোগ আছে তারা আরেকটু তার সঙ্গে যোগাযোগটা বাড়াতে পারে, কথা বলাটা বাড়াতে পারে, তার ভালো লাগে এমন কিছু তার জন্য করে দেখতে পারে, তখন হয়তো আস্তে আস্তে উনি আবার নিজেও একটু কেয়ারিং এর দিকে আসতে পারে। স্যার আপনি বলছিলেন। আচ্ছা, না অসুবিধা নাই, আমি খালি এতটুকু অ্যাড করি যে ওটাকে ওনাদের মধ্যে দ্বিমত হচ্ছে কিনা, কনফ্লিক্ট হচ্ছে কিনা, এমনও হতে পারে যে ছেলে মেয়েরা হয়তো কেউ বলছে ওরা বড় হয়ে যাওয়াতে নিজের মতো চলছে, উনি আর আগের মতো ওনার পজিশন কিংবা ওনার রোলটা খুঁজে পাচ্ছে না, ওইখান থেকে হয়তো ওই দ্বিমত থেকে উনি হয়তো কষ্ট পাচ্ছেন, এবং হয়তো বা ওনার মধ্যে আরো কিছু অ্যাংজাইটি কিংবা ডিস্ট্রেস কাজ করছে, যার জন্য উনি ঘুমাতে পারছেন না, বরং উনি বাইরের মানুষের সাথে সময় দিয়ে একটা সাপোর্ট পান এবং উনি একটা রিল্যাক্স হতে পারেন, ওই জন্য উনি ওটা করছে। সুতরাং ওনার এই বিহেভিয়ারটাকেও আমরা অস্বাভাবিক না ভেবে বরং আমরা স্বাভাবিক ভাবেই দেখি, এবং ওনার কোনো গভীর সংকট কিংবা অসুবিধা আছে কিনা সেটার জন্য প্রয়োজনে আমরা যদি একটু প্রফেশনালদের সাথে যোগাযোগ করতে পারি। আমরা কিন্তু একটু ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি থেকে যে একটা ব্যবস্থা করা হয়েছে অনলাইনে ফ্রিতে চিকিৎসা, সেটা হচ্ছে monerDoctor.com এ ঢুকে ওখানে প্রায় ৭২ জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিভিন্ন পর্যায়ে, সিনিয়র থেকে শুরু করে ফুল ক্লিনিক্যাল সাইকোলজি, অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, ওদের
নাম দেওয়া আছে এবং ওদের সাথে যোগাযোগ করে ফ্রিতে আমরা সেশন দিচ্ছি 3 মাসের জন্য। তো এটা সবার জানার জন্য আমি বললাম। নীলাভ, তুমি এটাকে আর একটু যদি ব্যাখ্যা করে বলতে পারো বলে দিও। সুতরাং জি স্যার। যদি নিজেরা সমাধান করতে পারে তো ভালো, না পারলে আমরা কিন্তু আছি, আমরা পাশে আছি, আমরা মানুষের সংকট শুনবো এবং সমাধানের জন্য আমরা আলাপ আলোচনা করব। আমি পরবর্তীতে হচ্ছে আমাদের পেজে শেয়ার করে দিব, ওখান থেকে সব ইনফরমেশন সবাই আশা করি পেয়ে যাবেন। এবং অনেকে হচ্ছে আমরা সবার সমস্যা নিয়ে আপাতত কথা বলতে পারছি না, তারপর আমরা সংক্ষেপে যদি বলি যে অনেকে কিছু রিয়েলিস্টিক প্রবলেম শেয়ার করেছেন। যেমন অনেকে দেখা যাচ্ছে যে আগে যারা মেডিসিন কন্টিনিউ করতেন তাদের মানসিক সমস্যা বা শারীরিক সমস্যার জন্য, অথবা হচ্ছে যাদের এখন কোনো শারীরিক সমস্যা তৈরি হয়েছে, ওখানে দেখা যাচ্ছে যে তারা হসপিটালে ঠিকঠাক মতো সার্ভিস পাচ্ছে না। তো এই বিষয়গুলো তাদের মধ্যে কিছু চাপ তৈরি করছে। এবং যাদের অলরেডি আগে মানসিক সমস্যা ছিল তারা এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আগের মতো তো সেশন নিতে পারছে না, কেমন। তো ওই বিষয়গুলো তারা শেয়ার করছিলেন, যেগুলো আমরা অলরেডি বলেছি যে আমরা এখন অনলাইনে অনেক সেশন হচ্ছে। বাকি ইনফরমেশন গুলো আমরা পরবর্তীতে আমাদের পেজে দিয়ে দিব, ওখান থেকে ওনারা জানতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আপাতত আলোচনায় যাচ্ছি না। আমরা যদি একদম সংক্ষেপে আলোচনা করি, একদম সমাধানের দিকে যাই, যে ওভারঅল আমরা আসলে এখন কি করতে পারি। একজন দুজন এই সমস্যাও মেনশন করেছেন যে এই সিচুয়েশনে বাসায় থাকতে দম বন্ধ লাগে, একদমই ভালো লাগে না। তো আমরা এখন কি করতে পারি, বা আমাদের যে নানাবিধ প্র্যাকটিক্যাল লাইফের প্রবলেমগুলো আছে, আমরা যদি ম্যাম প্রবলেম সলভিং নিয়ে একটু আলোচনা করি, প্রবলেম সলভিং স্টেপগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, ম্যাম যদি একটু শুরু করেন, তারপর আমরা আস্তে আস্তে ক্লোজ করে দিব, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আমার মনে হয় সংক্ষেপে বলতে গিয়ে যেটা নিলাম, আমি বলতে পারি যে একটা আমাদের প্র্যাকটিসের মধ্যে আমাদের অভিজ্ঞতা একটা ব্যাপার আছে যে আসলে আমি যদি এখন আমার সম্পর্কটাকে কাজ করতে চাই, যে তাহলে কি করতে হবে। মনে করেন যে আমার ছেলে বা মেয়ের সাথে আমার একটা বেশ দিন ধরে ঝামেলা চলছে, আমি যা বলছি ওরা আমার কথা শুনছে না, কিংবা ওরা ওদের মতো করে একটা জগৎ তৈরি করে রেখেছে, আমিও আর পেরে উঠছি না, আমি আমার সমস্ত একটা শৃঙ্খলায় আনার জন্য যা যা করণীয় আমি সবটুকুন করেছি, এখন আমি আর আসলে আর করতে পারছি না। আমি বলবো যে করোনা এরকম পরিস্থিতিগুলোতে, কিংবা সেটা স্বামী স্ত্রীতে হতে পারে, একটা বন্ধুর সাথে বন্ধুর হতে পারে, যে কোনো পর্যায়ে এরকম একটা অসুবিধা হতে পারে। যেটা বলছিলেন যে ঘরে থাকতে দম বন্ধ লাগছে কেন, স্যার যেটা বারবার করে বলেন যে কেন লাগছে, সেটা যদি আমরা প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করি তাহলে আমরা কি কি পাবো। হয়তোবা দেখবো যে আমি যে সম্পর্কের মধ্যে আছি সে সম্পর্কগুলো কোনো না কোনো ভাবে আমাকে একটা আরামদায়ক অবস্থা দিতে পারছে না, কিংবা সম্পর্কগুলোতে থেকে আমি সময়টাকে উপভোগ করতে পারছি না। আমি একটাই বলবো যে খেয়াল করুন না, একটু ভাবুন, একটু নিজেকে সময় দিন, যে দেখুন কি কি করলে আগামীকালের দিনটা আপনার পাল্টে যাবে। একবার চোখ বন্ধ করুন, খেয়াল করুন যে আগামীকালের দিনটা আপনার ঠিক স্বপ্নের মতো করে, ঠিক যেমনটা আপনি আপনার জীবনে চান। আগামীকালের দিনটা এমন একটা দিন যে দিনটাতে আপনার জীবনে যা যা করণীয়, যার সাথে যেভাবে কথা বলবার কথা, যার জন্য যা করার কথা, নিজের জন্য যা যা করার কথা, সেটা আপনি করে ফেলেছেন। একটা কথা প্রচলিত আছে যে মানুষকে অসুবিধায় ফেলে মানুষের ভাষা, মানুষের চিন্তা, মানুষের ভাবনা। যেমন ধরুন আপনি একটা গর্তে পড়ে গেছেন, এবার এই গর্ত থেকে আপনাকে উঠতে হবে, কিন্তু আপনার কাছে কোনো মোবাইল নাই, কিছু নাই, কোনো কিছু আপনি করতে পারবেন না, কাউকে জানাতে পারবেন না, কোনো সহায়ক কিছু আপনার কাছে নেই। তাহলে আপনি কি করবেন? আপনার কাছে হয়তো বা ভাষাও নেই, আপনি এমন জায়গায় গড়তে পড়েছেন আপনার ভাষা কেউ বুঝবে না। ওই পরিস্থিতিতে কি করবেন তাহলে? নিশ্চয়ই আপনি উঠে আসার জন্য কিছু করবেন, হয়তোবা নিজেই একটু ওই গর্তটা থেকে পা দিয়ে হলেও মাটি খুঁড়ে খুঁড়ে উপরে ওঠার চেষ্টা করবেন। তার মানে কি আপনি কিছু করার জন্য কিন্তু উদ্যোগটা নিলেন। আমরা এই আমাদের প্র্যাকটিসের ভাষা আমরা সেটা বলি, আপনার এই মুহূর্তে যা যা করণীয় বলে মনে করছেন আপনি সেটারই একটা একটা করে করণীয় জায়গাগুলোকে আপনি চিহ্নিত করে ফেলতে পারেন। তারপরে দেখেন সবটা যে আপনি খুব একেবারে মসৃণ ভাবে খুব ভালোভাবে করে ফেলতে পারবেন তা কিন্তু না। ধরে নিন এটাই আপনার বাস্তবতা, সেই বাস্তবতায় যতটুকু আপনার পক্ষে করা সম্ভব একদম ঠিক আগামীকাল থেকে আপনি সেই কাজটাই শুরু করে দিন। হতে পারে আপনার বাচ্চাটাকে আপনি অনেকদিন বকাঝকা করেছেন, অনেকদিন তার পড়াশোনা নিয়ে কথা বলেছেন, কিন্তু আপনার মনটা চাইছে না আমি আমার বাচ্চাটার সঙ্গে আসলে একটু ওর মাথায় হাতটা দিয়ে আমি ওর সঙ্গে থাকতে চাই, কিংবা ওকে আমি একটা বুকে আগলে রাখতে চাই। আপনি এই কাজটা আগামীকাল সকাল থেকে শুরু করে দিন না, আপনি আপনার বাচ্চাটাকে ঘুম থেকে তোলার কাজটা আপনিই শুরু করে দিন, আপনি তার খাওয়ানোর ব্যবস্থাটা একবেলা করুন। তাতে দেখবেন এর আসলে প্রভাবটা কি পড়ছে। আপনি বাবা কিংবা মা হিসেবে একটা অন্যরকম একটা টান অনুভব করবেন,
আপনি দেখবেন যে আপনি আপনার সম্পর্কের মধ্যে আছেন, এটা কিন্তু আপনার জীবনের অর্থটাকে নতুন করে নিয়ে আসবে। তো এখানে আমরা বলি যেটা স্যার অনেক আরো ভালো বলতে, সময় থাকলে স্যার ডিটেলস বলতেন নিশ্চয়ই, যে আমরা বলি যে অর্থ খোঁজাটা জীবনের, যে আসলে যদি এমনও হয় আপনার মনটা খুব বলছে যে আমি করোনা আক্রান্ত হবই, আমি মারাই যাব, তাই যদি হয় চিন্তা করুন না যে আপনি তাহলে এই মুহূর্তে কি করতে চাইবেন, কিংবা আগামী হয়তো বা যদি একটা দিনও পান, একটা সপ্তাহ পান, এই সপ্তাহগুলোতে আপনি আসলে কি করতে চাইবেন আপনার জীবনটাকে অর্থবহ করবার জন্য। আপনি সেই কাজগুলোকে খুঁজে বের করুন এবং সেগুলো করে ফেলুন। তো আমি বলছি যে আপনার আপনার ভাষা, আপনার চিন্তা, আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা, হয়তো বা এমনটা হয়েছে যে আগের কোনো অভিজ্ঞতায় আপনি নিজেকে সফলভাবে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, তার মানে কিন্তু এই না যে আপনি আজকেও পারবেন না, আপনি করোনার সাথেও পারবেন না, এটা কিন্তু আসলে বলা যায় না। তো আপনি আজকে থেকেই সেই কাজগুলো করার কাজটা শুরু করে দিন, আর বসে থাকবেন না। যত আপনি আরেকটা দিন যত দেরি করবেন আপনার সম্পর্কটা তত দূরেই যাবে এবং আপনার কষ্টটা বাড়তেই থাকবে। এবং খেয়াল রাখবেন, সম্পর্কের জন্য কাজ করা, আপনার নিজের জন্য কাজ করা, এটার জন্য কিন্তু অর্থের প্রয়োজন নেই আসলে। অনেক কিছুর জন্য হয়তো অর্থের প্রয়োজন হয়, কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর সাথে যদি একটা সম্পর্কের ব্যাপার হয়, তার মনটা ভালো করার জন্য সবসময়, অন্তত করোনা পরিস্থিতিতে হয়তোবা অর্থের প্রয়োজন হবে না। আপনি যদি তার সঙ্গে তাকে মনোযোগ দিয়ে শুনেন, তাকে কথা বলার সুযোগটা দেন, তার অনুভূতিটাকে বোঝার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে আপনার সম্পর্কটা পাল্টে গিয়েছে। একইভাবে বলছি, আপনার নিজের পরিবার কিংবা আপনার পার্শ্ববর্তী পরিবার, স্যার যেটা শুরুতে বলছিলেন যে আপনার আশেপাশে যে মানুষগুলো আক্রান্ত হচ্ছে কিংবা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন এবং সেই কাজটা আপনি শুরু করে দিতে পারেন। যদি আপনার জীবনের অর্থ সেখানে লুকিয়ে থাকে, আপনি সেই অর্থটাকে তুলে আনবার জন্য কাজগুলো শুরু করে দিন। সো যেটা আমি আগেও বলছিলাম, যে আমরা যেটা বলি যে একটা প্রচলিত প্রবাদ আছে আমাদের দেশে, কিন্তু এটা খুবই শক্তিশালী একটা প্রবাদ, যে আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না। তো সেটা করোনা কেন, এর থেকে আরো কোনো ভাইরাস আমাদের পরবর্তী সময়গুলোতে আসতেই পারে, হয়তোবা করোনা আমাদেরকে একটা বর্তমান প্রস্তুতির দিকে নিয়ে যাচ্ছে, এই প্রস্তুতিটা আমরা আগামী দিনের জন্য করে রাখতে পারি। তো আজকে যদি আপনার নিজের মধ্যে পরিবর্তনগুলো নিয়ে আসেন, হয়তোবা আগামী দিনগুলো আপনার জন্য আরো সহজ হবে, কিংবা আপনার ছেলেমেয়েরা আপনার কাছ থেকে এই পরিবর্তনগুলো নিয়ে নেওয়ার সুযোগটা পাবে। এভাবে করে আমরা ছোট ছোট অসুবিধাগুলোকে আমরা সমাধানের দিকে নিয়ে যেতে পারি। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সমাধানই কিন্তু, সমাধান মানেই কিন্তু এই না যে এটার সফলতম কোনো সমাধান। আসলে সমাধান মানে এখানে আপনার সফলতাও আসতে পারে, ব্যর্থতাও আসতে পারে। সমাধান মানে হচ্ছে আপনার প্রস্তুত রাখাটা, নিজেকে প্রস্তুত রাখা, পরিবারটাকে প্রস্তুত রাখা, যে আমার আসলে এই সমস্যাটা হলে আমি এখন কি করব এবং পরবর্তী সময়গুলোতে আমি কি করতে পারি। যদি সেটা বিফল হয় তাহলে আমি এটা এখনই কিন্তু করে শেষ করে দিলাম, আমার আর এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। আমার বাচ্চাটা যদি অঙ্কে কাঁচা হয়, আমি টার্গেট করে নিতে পারি যে আজকে থেকে 1 দিন 2 দিন করে 10 দিন পর্যন্ত আমি অঙ্কের কোন কোন দক্ষতাগুলো ওকে দিব। যদি দেখা যায় 15 দিন পর আমি একই দক্ষতা দেওয়ার পরও বাচ্চাটি নিতে পারছে না, তাহলে আমার আর একই চেষ্টা করে কিন্তু লাভ নেই। আমরা এটাকে বলি যে যদি একই চেষ্টা আপনি বারবার করে ব্যর্থ হয়ে গিয়ে থাকেন, তাহলে এই চেষ্টাটা করার দরকার নেই, আপনি এই চেষ্টাটাকে বাদ দিয়ে দিন, নতুন আরেকটা কিছু করার চেষ্টা করুন। মনে রাখবেন, যে কোনো কাজ, সেটা যদি 1000 মাইলও আপনাকে যেতে হয়, আপনাকে শুরু করতে হবে একটা পা দিয়ে, একটা কদম ফেলে আপনাকে এগোতে হবে। তো আপনি এই পা ফেলার কাজটা শুরু করে দিন। যদি দেখেন যে সেটা আপনার 100 মাইল গিয়েও কোনো পরিবর্তন আসছে না, এবার আপনি গতিপথ পাল্টান। তার মানে হচ্ছে আপনি যে গতিতে, যেভাবে একই কাজ করে যাচ্ছেন, সেটা যদি সফল হয় এটাকে চালিয়ে নিয়ে যান, যদি বিফল হয়ে যায় এটাকে আজকেই পাল্টে ফেলুন। নতুন ভাবে কাজটা করার চেষ্টা করুন, নতুন ভাবে সম্পর্কটাকে দেখার চেষ্টা করুন, দেখবেন প্রতিটা দিন আপনার জন্য নতুন করে আসবে এবং অসুবিধাগুলোর মাত্রাও সেভাবে কমে যাবে। থ্যাংক ইউ নীলা। ধন্যবাদ ম্যাডাম। স্যার, আপনি কি কিছু অ্যাড করতে চান? না, এই ব্যাপারে চলবে। নাজমা প্রচুর বলেছে, নতুন কোনো প্রশ্ন আছে কিনা সেটা দাও, অথবা আজকে কনক্লুশন দিকে যাও। আপাতত আজকে আর নতুন প্রশ্ন নিয়ে কথা বলার সময়টা হচ্ছে না, আমরা ওনাদের প্রশ্নগুলো রাখছি। ম্যাক্সিমাম প্রশ্ন বা ম্যাক্সিমাম বিষয় নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এরপর যদি কারো কোনো আলোচনা থাকে, আমরা পরবর্তীতে ওই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে আলোচনা করতে পারি। আমাদের এরপরেও তো আরো অনেকগুলো প্রোগ্রাম আছে। আচ্ছা, স্যার, হ্যাঁ, ঠিক আপনি আছে। ওভারঅল কি আর কিছু বলতে চান কিনা? আমরা মোটামুটি এখন শেষ করে দিব আমাদের আলোচনা আজকে। আমি যেটা বলবো যে আমাদেরকে আশা জাগ্রত রাখতে হবে, নিরাশ হলে হবে না। আশা জাগ্রত রাখার উপায় হচ্ছে বাস্তবতাকে অ্যাকসেপ্ট করে চলা, বাস্তবতাকে অস্বীকার করে আমরা আমাদের যা মন চায় সেটা করলে হবে না। আর এক্সপেকটেশনটাও চেঞ্জ করে দিতে হবে, যে লকডাউনের কারণে
আমরা বাইরে যেতে পারছি না, এটা নিয়ে অনেক টিনেজার বাচ্চারা দেখেছে খুবই ডিস্ট্রেস। কিন্তু বাইরে যেতে হবে কেন? আমার এই যে সিচুয়েশনে আমি যে অবস্থা, এটাকে অ্যাকসেপ্ট করে আমি এইটার মধ্যে একটা লাইফস্টাইল গড়ে তুলবো, এটার মধ্যে আমার জীবনটা কাটাবো। যেমন জীবন যেখানে, যেমন একটা আমি আর্টিকেল পড়েছিলাম যে একবার একটা প্লেন অ্যাক্সিডেন্টের পাহাড়ের মধ্যে স্নোর মধ্যে আটকা পড়ে গেছিল, ওখানে প্লেনটা পড়ে গেছে, অল্প কিছু মানুষ মারা যায় কিন্তু অনেকগুলো মানুষ বেঁচে ছিল, কিন্তু তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তখন তারা যে জীবনটা ওখানে কাটিয়েছিল সেটা একটা মহা অভিজ্ঞতা। তারা এমনকি বাধ্য হয়েছিল অন্য মানুষদের মাংস পর্যন্ত খেতে, কারণ খাওয়াই ছিল না। তারপর দুজন মিলে যারা একটা শক্তিশালী, তারা গিয়ে ইয়ে করলো, খবর দিল একটা লোকালয় স্নোর ভিতর দিয়ে গিয়ে যে ওখানে এতগুলো মানুষ আটক আছে। তখন খবর হলো এবং ওদেরকে এনে উদ্ধার করা হলো। এই যে জীবন যেখানে যেমন, এখন জীবন যেমন করোনা আক্রান্ত যে সমাজ কিংবা রাষ্ট্র কিংবা বিশ্ব পরিস্থিতি, এখনকার সময় আমাদের কোনটা করাটা স্বাভাবিক আর কোনটা না করে পারাটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। অর্থাৎ এখনকার সময়কার স্বাস্থ্যসম্মত ভাবে জীবনটাকে চালিয়ে নেওয়ার, বাঁচিয়ে রাখার যে ব্যবস্থাপত্রটা কি সেটা বুঝতে হবে। সেটা আমাদের ইচ্ছামতো করলে হবে না, সেটা পরিস্থিতিটাকে বুঝতে হবে। বুঝে আমরা সমস্যার সমাধান এমন ভাবে করব যেন আমরা বাঁচি, অন্যকে বাঁচতে সাহায্য করি এবং গোটা রাষ্ট্র যেন আমরা আবার জেগে উঠতে পারি, সুস্থ স্বাভাবিক এই অবস্থাটা পার করে আবার একটা স্বাভাবিক অবস্থার দিকে যেতে পারে। আশা করা যায় এর মধ্যে হয়তোবা করোনার ওষুধ আবিষ্কার হবে, হয়তোবা ভ্যাকসিন আবিষ্কার হবে, কিন্তু তার মানে তার আগ পর্যন্ত আমরা রিস্কটা যেন না বাড়াই। তো সেটাই হবে এখনকার জন্য করণীয় কাজ। তো আমরা মানসিকভাবে অস্থির হওয়ার চাইতে অস্থিরতাকে জয় করে আমার একটা সুন্দর স্বাভাবিক এবং কিছু রিক্রিয়েশন, কিছু ব্যায়াম, লাইফ স্টাইল এমনভাবে গড়ে তুলবো যেন আমি জীবনের অর্থ খুঁজে পাই, আমি যেন শান্তি পাই, আমি যেন অন্যকেও শান্তি দিতে পারি, অন্যের কেউ যেন আমরা কি বলা যায় মিউচুয়ালি সবাই মিলে একটা সুন্দর সময় কাটাতে পারি। তো সেই দিকে যেতে হবে। আমি অস্থির ভাবে একজন আরেকজনের রাগ কিংবা কষ্ট আরেকজনের উপর ঝাড়বো কিংবা নিজে গুটিয়ে নিয়ে ভাববো যে আমার জীবনটা অর্থহীন, সেটা যেন না করি। আমরা যেন পজিটিভ থাকি এবং আমাদের চেষ্টাটা অব্যাহত রাখি। থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে যেটা করতে পারি এক হলো যে আমাদের যে পরিস্থিতি আসছে বা যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি, আমরা সমাধানের চেষ্টা করতে পারি আমাদের রিসোর্স দিয়ে, এবং তার পাশাপাশি আমরা এই পরিস্থিতিকে মেনে নিয়ে সর্বোচ্চ আমরা পজিটিভ ভাবে চিন্তা করে আমরা যে পজিটিভ কাজগুলো করতে পারি বা আমাদের লাইফের কোয়ালিটি আমরা যতটুকু এনশিওর করতে পারি, এই জায়গাগুলো থেকে আসলে আমাদের চেষ্টা করা এই বিষয়টাই। তো অনেক অনেক ধন্যবাদ স্যার এবং ম্যাডামকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আসলে খুবই খুশি এবং খুবই কৃতজ্ঞ যে আপনারা আপনাদের ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দিয়েছেন। তার সাথে আমাদের সাথে লাইভে যারা এতক্ষণ ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইভ শেয়ার করেছেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা এই লাইভ আপনারা হচ্ছে আমাদের পেজে অ্যাক্টিভ থাকতে পারেন এবং পেজে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন দিব। আপনাদের এরপরও যদি আরো কোনো প্রশ্ন থাকে, আরো কোনো জিজ্ঞাসা থাকে, আরো কোনো সমস্যা থাকে, আপনারা ইনবক্স করতে পারেন, আমরা এগুলো রিচ করার ট্রাই করব। পরবর্তী আমাদের যে আলোচনা থাকবে ওই আলোচনায় আমরা ওই কন্টেন্টগুলো আনার চেষ্টা করব। আর তার পাশাপাশি আপনারা আমাদের বিসিপিএস এর ওয়েবসাইট আছে www.bcps.org.bd, আপনারা পেজও ভিজিট করতে পারেন। ওখানেও আপনি আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি সম্পর্কে অনেক তথ্য পাবেন, অনেক ডকুমেন্টস পাবেন বা সাইকো এডুকেশন পাবেন, এবং আমাদের পেজে চোখ রাখবেন, তাহলে আপনারা আরো হয়তো অনেক তথ্য পাবেন। একদিনের আলোচনায় আসলে সব সমস্যা নিয়ে আলোচনা করা সম্ভব না, আমাদের অনেক 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 সমস্যা, অসীম সমস্যা সমাধান করতেও সময় লাগবে, আলোচনাও আসলে অনেক আছে। এই আলোচনা আসলে এনাফ না, আমরা আসলে আরো অনেক আলোচনা করতে পারলে আমাদের জন্য অনেক ভালো হতো। আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আরো পরিষ্কার হওয়া দরকার ছিল, যেগুলো আমরা হয়তো বা পরবর্তীতে আরো আলোচনা করব। তো যারা সমস্যা এখনো মনে করেন যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, তাদের জন্য আমরা পরবর্তীতে আবার পরবর্তী সেশনে আলোচনা করব। এবং আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।